প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। জৈব রসায়নের ৪র্থ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা কথা দিয়েছিলাম তোমাদেরকে জৈব রসায়নটা 5টা ক্লাসের মধ্যে শেষ করে দেব। আজকে হচ্ছে 14 নম্বর ক্লাস। আজকে আমরা বেনজিনের যত ধরনের টপিক আছে সমস্ত টপিকগুলো শেষ করব। একটু মনোযোগ সহকারে আমরা যা যা পড়াবো সেগুলো একটু কষ্ট করে মনোযোগ সহকারে শুনবা, এবং এখান থেকে আমরা উদ্দীপকগুলো তোমাদেরকে বলে দেবো কী কী উদ্দীপক আসতে পারে, কী কী উদ্দীপক তোমাদের জন্য লাগবে, কী কী উদ্দীপক তোমাদের জন্য লাগবে না, সেগুলো একটু দেখবা। আমি যা যা পড়াবো ইনশাল্লাহ সেগুলো ইনশাল্লাহ পরীক্ষায় আসবে। তো সেই কারণে একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা। যদি কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা ইনশাল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দেবো। তো প্রথমে একটু দেখো বেনজিন জিনিসটা একটু খেয়াল করো। বেনজিন, আজকের টপিকটা হচ্ছে বেনজিন। একটু মনোযোগ সহকারে খেয়াল করো, আজকের টপিকটা হচ্ছে বেনজিন। দেখো বেনজিন, তাহলে বেনজিনের সংকেত কি? বেনজিনের সংকেত হচ্ছে C6H6, আমরা সবাই জানি। কিন্তু এটা যদি গাঠনিক স্ট্রাকচার যদি আমরা করি তাহলে স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, 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 এখানে কার্বন, কার্বন। তাহলে প্রত্যেকটা কার্বনে একটা একটা হাইড্রোজেন আছে, তার মানে একটা একটা হাত আছে। প্রতিটা কার্বনে একটা একটা হাইড্রোজেন, একটা একটা হাত আছে। ওকে ফাইন। তো এই হাতও দিতে পারো, এবং সেখানে পাই ইলেকট্রন আছে। দেখো এখানে খেয়াল করো, এইদিকে তাকা। তো তাহলে বেনজিনে 3টি পাই ইলেকট্রন আছে। কয়টি? দেখো 3টি পাই বন্ধন আছে, একটু খেয়াল করো। 3টি পাই বন্ধন, তাহলে পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন হচ্ছে 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পাই ইলেকট্রন 6টা। তাহলে পাই বন্ধন হচ্ছে কয়টা? 3টা। এবং এই বন্ধনগুলো কি হয়? রেজোনেন্স হয়। রেজোনেন্স মানে কি? ঘূর্ণনত অবস্থায় থাকে। তার মানে কি, যখন এই বেনজিনের এই স্ট্রাকচারটা এরকম হবে বলে কথা নাই। তারা কেমন হতে পারে? এভাবেও হতে পারে। দেখো এভাবেও হতে পারে, একটু ভালো করে খেয়াল করো। এরকমও হতে পারে, এরকম হতে পারে যে ত্রিবন্ধনটা শুধু যে এরকম হবে যে এই জায়গাতেও ত্রিবন্ধন থাকতে পারে। এভাবেও বেনজিনকে লেখা যায়। তো অ্যাকচুয়ালি আবার অনেক সময় বেনজিনকে এইভাবে লেখা যায়। দেখো খেয়াল করো, এইভাবে দিয়ে, যেহেতু ইলেকট্রনগুলো গুণোন্নত অবস্থায় থাকে এইভাবে গোল চিহ্ন দেওয়া হয়। তাহলে বেনজিনকে তুমি এভাবে লিখলে কোনো সমস্যা নাই, এভাবে লিখলে কোনো সমস্যা নেই, এভাবে লিখলে কোনো সমস্যা নেই, এভাবে লিখলে কোনো সমস্যা নেই, মানে রেজোনেন্স হয়। আর বেনজিনের কার্বন কার্বন, এটা এমসিকিউতে আসে যে বেনজিনে কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে, যে বেনজিনে কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে, বেনজিনে কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে, এই কার্বন কার্বন দ্বিবন্ধন এর বন্ধন দৈর্ঘ্য কত হবে বলো তো? 0.139 ন্যানোমিটার। এটা একটু মাথায় রাখবা, এত ন্যানোমিটার। আর এমনি নর্মালি মানে এই কনসেপ্টটা কেন দরকার? কারণটা হচ্ছে এটা এমসিকিউতে আসে। এই ব্যাপারটা কোথায় আসে বলো? এমসিকিউতে আসে। 0. কত বলো? 139 ন্যানোমিটার। এটা হচ্ছে বেনজিনে কার্বন কার্বনের বন্ধন যে দৈর্ঘ্য আছে, সে বন্ধন দৈর্ঘ্যের মান হচ্ছে কত বলো? 0.139 ন্যানোমিটার। আচ্ছা ওকে ফাইন। এখন আসো, এবং বেনজিনে যে সাধারণ মানে নর্মাল যে অ্যালকিন আছে, অ্যালকিনের চেয়ে বেনজিনের যে মানে অসম্পৃক্ততা, সেটা একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা। তাহলে দেখো বেনজিনের অসম্পৃক্ততা একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা, এটা মনে রাখতো। বেনজিনের অসম্পৃক্ততা, এই যে অসম্পৃক্ততা একটি বিশেষ ধরনের অসম্পৃক্ত, একটি বিশেষ ধরনের একটু মাথায় রাখবা, একটু বিশেষ ধরনের। তো এখন দেখো, আর রেজোনেন্স ঘটবে এবং হাকেল নীতি মেনে চলবে। এটা হাকেল নীতি মেনে চলবে। তাহলে হাকেল নীতি মেনে চলবে, একটু মনে রাখবা, মেনে চলবে। তাহলে হাকেল সংখ্যা কত? হাকেল সংখ্যা হচ্ছে অর্থাৎ এতে সঞ্চারণশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। দেখো 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে। সঞ্চারণশীল 4n+। এখন এক্ষেত্রে n এর মান হবে 1। তো n এর মান যদি 1 বসাও তাহলে কি হবে? দেখো n এর মান এক্ষেত্রে 1 হবে। তাহলে n এর মান যদি 1 বসাও, তাহলে এই n এর মান যদি 1 বসাও, 4 × 1 + 2, তাহলে সমান কত হচ্ছে? তাহলে 6। তাহলে এখানে 6টা পাই ইলেকট্রন আছে কিনা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো এই কারণে বেনজিনের অসম্পৃক্ততা একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? সিম্পল, আর তেমন কিছু তোমাদের লাগবে না। ওকে ফাইন। এবার একটু খেয়াল করো যে বেনজিন কীভাবে তৈরি করা যায়, বেনজিন প্রস্তুতিটা কীভাবে করা যায়। তাহলে বেনজিন প্রস্তুতি একটু মনে রাখবা। সবচেয়ে কমন যেটা পরীক্ষা আসে, সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে, একটু মনে রাখবা যে ক্যালসিয়াম কার্বাইড থেকে, দেখো ক্যালসিয়াম কার্বাইড থেকে যদি আমি আদ্র বিশ্লেষণ করি তাপের উপস্থিতি, দেখো তাপ দিয়ে, তাহলে ক্যালসিয়াম কার্বাইড থেকে কী তৈরি হয়? ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচারটা কেমন? এই যে ক্যালসিয়াম তো এখানে দিবে, তো তাহলে কার্বন ত্রিফল বন্ড কার্বন, তাহলে এখানে একটা। তাহলে দেখো এখানে যদি পানি দেবে তাহলে H, এখানে OH, তাহলে 2 অণু পানি হবে। তাহলে দেখো
এখান থেকে দুইটা যদি দেয় তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, এই কার্বন কার্বন ত্রিফল বন্ড, যে কার্বন কার্বন ত্রিফল বন্ড, তাহলে এখানে একটা এইচ, এখানে একটা এইচ হচ্ছে। তার মানে কি, এই কার্বন কার্বন ত্রিফল বন্ড ক্যালসিয়ামকে যদি আমরা ছড়িয়ে যাই বা ক্যালসিয়াম যদি ছেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে। তো যুক্ত হলে তাহলে কী হচ্ছে, যে কার্বনটা, যে কার্বন ডাবল বন্ড কার্বন ত্রিফল বন্ড কার্বন, আর এখানে হচ্ছে হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন, তাহলে এটা ইথাইন। তাহলে প্লাস এখানে বাকি দুইটার সাথে ক্যালসিয়ামের সাথে কী হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে কী হবে, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে, হাইড্রোক্সাইড হবে। তো তাহলে আমরা এটা হচ্ছে মানে বেসিক স্ট্রাকচার, আর এটা নর্মালি তুমি এভাবে লিখলেও পারবা। এখন দেখো এই ইথাইন থেকে, যে এটা হচ্ছে ইথাইন প্রস্তুতি, এটার নাম হচ্ছে ইথাইন বা এসিটিলিন। ইথাইন বা এসিটিলিন, এটার নাম কি বলতো, ইথাইন বা এসিটিলিন, বা এসিটিলিন, এসিটিলিন। তো তাহলে এটার নাম ইথাইন বা এসিটিলিন আমরা বলতে পারি। এখন দেখো এই এসিটিলিনকে যদি আমরা, এই যে এই ইথাইনকে C3 তো তিনটা ইথাইনকে যদি আমরা বিক্রিয়া দিই, দেখো খেয়াল করো, লোহনলের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করি, তাহলে সেক্ষেত্রে দেখো এই তিনটা বেনজিন, মানে তিনটা ইথাইন বেনজিন তৈরি হবে। কেমনে তৈরি হবে, তোমাকে জাস্ট আগে বেসিকটা দেখাবো, তারপরে তোমাকে আমি এটা দেখাবো মানে বাস্তবতা। তাহলে দেখো এই কার্বন তো ত্রিফল বন্ড, এখানে কার্বন, তাহলে এইদিকে দেখো কার্বন ত্রিফল বন্ড, এখানে কার্বন, তাহলে দেখো কার্বন ত্রিফল বন্ড, এখানে কার্বন। তো তুমি একটু চিন্তা করো, প্রত্যেকটাতে একটা একটা হাইড্রোজেন, এখানে 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 একটা হাইড্রোজেন, তাহলে ইথাইনগুলো হলো। এখন দেখো এই জায়গাতে যদি বিষয়টা এমন হয় যে এই জায়গাতে দ্বিবন্ধনটা ভেঙে যায়, যে দ্বিবন্ধনটা যদি ভেঙে যায়, তাহলে এখানে একটা হাত হবে, এখানে একটা হাত হবে। তাহলে এই জায়গাতে দ্বিবন্ধন ভাঙলে এখানে একটা হাত, এখানে একটা হাত। তাহলে দেখো এই জায়গাতে দ্বিবন্ধন ভাঙলে দুই পাশে দুইটা হাত। তার মানে কি, এই দ্বিবন্ধনটা যদি ভেঙে যায়, ত্রিবন্ধনটা যদি ভেঙে যায়, এখানকার যে কোনো একটা বন্ধন যদি ভাঙে, তাহলে সেক্ষেত্রে নতুন করে কি তৈরি করে, একটা চক্র বা বলয় তৈরি করে। তো তাহলে এটাকে আমরা এভাবে না লিখি, আমরা সোজা এভাবে বেনজিন লিখি। তার মানে কীভাবে লিখি, যে তিনটে এভাবে না লিখি, সরাসরি আমরা বেনজিন লিখি। তাহলে বেনজিন কীভাবে, সি তো এইচ তো, তাহলে এখানে সিএইচ, এখানে সিএইচ, এখানে সিএইচ, এখানে সিএইচ, এখানে সিএইচ, এখানে, তাহলে দেখো এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন। তো তার মানে কী তৈরি হচ্ছে বলো, এখানে বেনজিন তৈরি হচ্ছে। কী তৈরি হচ্ছে, বেনজিন তৈরি হচ্ছে। তো তাহলে এখন তুমি যদি এইভাবে না লিখতে অস্বস্তি হয়, তাহলে তুমি C6H6 লিখে ফেলবা, তাহলে এটাই হচ্ছে বেনজিন। তো তাহলে এটা হচ্ছে মোস্ট কমন, মানে স্টার আমি 5টা দিলাম, তাহলে এখান থেকে মোস্ট কমন উদ্দীপকটা আসে এই দুইটার সমন্বয়ে, এবং এখান থেকে বেনজিন তৈরি হয়। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এই কারণে তুমি মনে রাখবা, বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয়। এখানে লিখবা বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয়। যে বেনজিনকে, এই যে বেনজিনকে ইথাইনের, যে ইথাইন হচ্ছে এটা, বা এসিটিলিনের পলিমার, ইথাইনের পলিমার বলা হয়। ইথাইন এর পলিমার বলা হয়, পলিমার বলা হয়, একটু মনে রাখবা, বলা হয়। আমি আবারও বলছি, বেনজিনকে কি বলা হয়, ইথাইনের পলিমার বলা হয়। আমি আবারও বলছি, বেনজিনকে কি বলা হয় বলো, ইথাইনের পলিমার বলা হয়। একটু মনে রাখবা, বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয়। তাহলে এটা অনেক সময় তোমার MCQতে আসতে পারে, তুমি একটু যাতে জানো, অথবা উদ্দীপকে যদি কখনো থাকে, তাহলে সেই জিনিসটা তোমাকে কি করতে হবে, বুঝতে হবে। তাহলে এটা খুবই কমন, এটা মুখস্থ করে ফেলবে, একদম কোনো ধরনের টেনশন ছাড়াই তোমাকে মুখস্থ করতে হবে। ফাইন। এবার হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে বেনজিন প্রস্তুতি। দেখো এটা খুবই কমন। এরপর হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে, দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে, বিক্রিয়ার মাধ্যমে, যে বিক্রিয়ার মাধ্যমে। তো একটু খেয়াল করো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি, তার মানে কি, বেনজিন মৌল থেকে তোমার কার্বক্সিলিক মূলক অপসারিত হবে। তার মানে কি, সোডিয়াম বেনজয়েট। তুমি একটু খেয়াল করো যে খুবই কমন, এটা সহজ করে যদি চিন্তা করো পারবা। দেখো COONA, আর এখানে যদি বেনজিন থাকে, যে এটা বেনজিন, তাহলে এটার সাথে সোডালাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। তাহলে সোডালাইমে যদি বিক্রিয়া দাও, তাহলে দেখো এটা এপাশে কী হবে বলো, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণের তাপ দাও, তাহলে এটার সাথে এটা বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করবে। দেখো সোডিয়াম কার্বনেট তৈরি করবে, সোডিয়াম কার্বনেট তৈরি করতেছে। কী তৈরি করতেছে, সোডিয়াম কার্বনেট। তাহলে এই সোডিয়াম কার্বনেটটা একটু মনে রাখবা, এই সোডিয়াম কার্বনেটটা, আমি আবার বলছি কী বলো তো, এই সোডিয়াম কার্বনেটটা আলাদা হয়ে যাচ্ছে বিদায়, এই কার্বক্সিলিক মূলকটা চলে যাচ্ছে বিদায়, এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলো। তাহলে প্লাস এখানে কি তৈরি হবে বলো, এই যেখানে বেনজিন, এই যে বেনজিন তৈরি হচ্ছে, বেনজিন, এই যে বেনজিন তৈরি। তো তাহলে এখন একটু চিন্তা করো যে এখানে এটা হচ্ছে সোডিয়াম, এখানে সোডিয়াম বেনজয়েট, এর নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েট, তাহলে সোডিয়াম বেনজয়েট,
এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে বেনজিন তৈরি করে। ডিকার্বক্সিলেশন কেন বলে? কার্বক্সিলিক মূলকটা কার্বনেট আকারে অপসারিত হয়েছে। কি বলো তো, আবার বলো তো? কার্বক্সিলিক মূলকটা, এই যে কার্বক্সিলিক যে মূলকটা আছে সেটা কার্বনেট আকারে মানে কার্বনেট আকারে অপসারিত হয়েছে, মানে চলে গেছে। এই কারণে এটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। কি বলা হয়? এটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। তাহলে আমরা দেখলাম যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করা যায়। এখানে উদ্দীপক আসে, উদ্দীপক এসে তোমাকে বেনজিন সম্পর্কে প্রশ্ন করবে। তাহলে এখান থেকে তুমি কমনলি তুমি জিনিসটা পারতে হবে, মানে পারতে হবে একদম কমন দেয়। তারপর দেখো এরপরে যেটা সেটা হচ্ছে জিঙ্কের গুঁড়া থেকে। কি থেকে বলো তো? ফেনল ও জিঙ্কের গুঁড়ার মিশ্রণ থেকে। ফেনল ও জিঙ্কের গুঁড়ার মিশ্রণ থেকে। তাহলে ফেনল, এই যে ফেনল ও জিঙ্কের গুঁড়ার মিশ্রণ থেকে। দেখো জিঙ্কের গুঁড়ার মিশ্রণ থেকে, জিঙ্কের গুঁড়ার মিশ্রণ থেকে, দেখো মিশ্রণ থেকে কি তৈরি করা যায়? ফেনল ও জিঙ্কের গুঁড়ার মিশ্রণ থেকে কি তৈরি করা যায়? বেনজিন তৈরি করা যায়। একটু মনে রাখতে হবে, ফেনল ও জিঙ্কের গুঁড়ার মিশ্রণ থেকে কি তৈরি করা যায়? বেনজিন বলা যায়। একটু বেনজিন বলা যায়। এখন দেখো ফেনল হচ্ছে কোনটা? এই যে ফেনল হচ্ছে এটা, এটাকে ফেনল বলা হয়। একটু মনোযোগ সহকারে খেয়াল করো, এটাকে ফেনল বলে। ফেনল, তাহলে ফেনলটা কি? এই যে OH ফেনল। তো ফেনলের সাথে যদি জিঙ্কের বিক্রিয়া দাও, যে জিঙ্কের বিক্রিয়া দাও, তাহলে কী হবে বলো তো? যে বেনজিন তৈরি হবে। বেনজিন এটা খুবই উদ্দীপক, মানে খুবই ইম্পর্টেন্ট উদ্দীপক। আমি যা যা পড়াচ্ছি তাই ইনশাল্লাহ আসবে। তাহলে বেনজিন তৈরি হবে, প্লাস এখানে জিঙ্ক কি উৎপন্ন হবে? জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। সো এটা হচ্ছে খুবই কমন যে কোন কোন বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে ফেনল। ফেনলের আবার আরেকটা নাম আছে কার্বলিক অ্যাসিড, ফেনল বলা হয় ফেনল। তো ফেনলের আরেকটা নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। কি অ্যাসিড বলো তো? কার্বলিক অ্যাসিড। যে কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড, কার্বনিক না, কার্বলিক অ্যাসিড। ওই যে সাপ তাড়াতে যেটা ব্যবহার করা হয়, মানে সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিডটা ব্যবহার করা হয়। এটার গন্ধের কারণে সাপটা চলে যায়। সো এটা গ্রামে গঞ্জে যখন বন্যা হয় তখন এই কার্বলিক অ্যাসিডের ব্যবহারটা লক্ষ্য করা যায়। যদিও বা জিনিসটা অ্যাকচুয়ালি এটার কোনো ভিত্তি আছে কিনা এটা বলা যায় না, এটা একটু মাথায় রাখবা। তো তাহলে কিচ্ছু লাগবে না, তুমি কনসেপ্টটা আমি যা যা বললাম সেটাই তুমি মাথায় রাখবা, আর একদম কিচ্ছু লাগবে। এই তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এর বাইরে কোনো কিছু রাখবে না। এরপরে গ্রিগনেট বিক্রিয়ক থেকেও কি তৈরি করা যায়? বেনজিন তৈরি করা যায় গ্রিগনেট বিক্রিয়ক থেকে। দেখো এরপরে একটা যেটা কম গুরুত্বপূর্ণ, তারপর আমি শিখাচ্ছি যে গ্রিগনেট বিক্রিয়ক থেকে বেনজিন তৈরি করা যায়। গ্রিগনেট বিক্রিয়ক থেকে বেনজিন তৈরি করা যায়। গ্রিগনেট বিক্রিয়ক থেকে, দেখো গ্রিগনেট বিক্রিয়ক, গত ক্লাসে গ্রিগনেট বিক্রিয়ক পড়াছিলাম। গ্রিগনেট বিক্রিয়ক কাকে বলে? গ্রিগনেট বিক্রিয়ক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। দেখো এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এখন প্রশ্ন হচ্ছে অ্যালকাইল মূলক কি, অ্যারাইল মূলক কি? অ্যালকাইল মূলক হচ্ছে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কম থাকে, যে মূলক থাকে তাকে অ্যালকাইল মূলক বলে। আমি আবার বলছি অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কম থাকে তাকে অ্যালকাইল মূলক বলে। আমি আবার বলছি অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কম থাকে, যেটা থাকে সেটা অ্যালকাইল মূলক। তাহলে এই অ্যালকাইল বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে যদি আমরা উত্তপ্ত করি, অ্যালকাইল বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে যদি আমি গ্রিগনেট বিক্রিয়ক, এটা গ্রিগনেট বিক্রিয়ক, এটাকে যদি আমি পানির সাথে বিক্রিয়া দিই, কার সাথে? পানির সাথে বিক্রিয়া দিই, তাহলে সেক্ষেত্রে বেনজিন তৈরি হবে। তো এই গ্রিগনেট বিক্রিয়ক থেকে তৈরি করবো। দেখো দেখো আমি এখানে বেনজিন আঁকবো। দেখো বেনজিন আঁকতেছি, একটু ভালো করে দেখো। বেনজিন, এই বেনজিন দিলাম, বেনজিন, এটা অ্যারাইল, এই অ্যারাইল। তাহলে এখানে ম্যাগনেসিয়াম হ্যালাইড, যে ম্যাগনেসিয়াম হ্যালাইড। তাহলে এই অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, হ্যালোজেন মানে কি? ক্লোরিন হতে পারে, ফ্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। তো এটার সাথে যদি পানির বিক্রিয়া দেয়, যে পানির বিক্রিয়া দাও, তাহলে দেখো এই পানিতে দুইটা মূলক থাকে, একটা হচ্ছে H+, আর একটা হচ্ছে OH। এই OH-টা এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড তৈরি করবে, যে হাইড্রোক্সি হ্যালাইড তৈরি করবে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড তৈরি করবে। কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড তৈরি করবে। এখন দেখো এই মাঝখানে এখানে একটা H থাকবে, Hটা এখানে আসবে। তো Hটা যদি এখানে আসে তাহলে কি? আমরা জানি যে কোনো একটা কার্বনের শাখার মধ্যে যদি একটা H আসে, এখানে H তো আগে থেকে ছিল, ওইসকে পরিবর্তন বা Hকে সরিয়েই তো ম্যাগনেসিয়াম হ্যালোজেন যুক্ত হয়েছে। তাহলে এই যখন আসবে তখন সেটা কি হয়ে যাবে? বেনজিন হয়ে যাবে। বেনজিন, এই যে বেনজিন, এই যে বেনজিন, এভাবে বেনজিন হয়ে যাবে। এখন তুমি প্রশ্ন করতে পারো এই C তো H, এখানে Hটা না লিখে, Hটা বেনজিন বলের মধ্যে তো অটো থাকে। আমরা জানি প্রত্যেকটা কার্বনে একটা একটা কী থাকে বলো? হাইড্রোজেন থাকে প্রত্যেকটা কার্বনে। তাহলে এটা বেনজিন হয়ে গেছে, বেনজিন হয়ে গেছে, বেনজিন হয়ে গেছে। তাহলে এইভাবে এই চারটা যদি তুমি ভালো করে পড়ো, তাহলে আর তোমার কি লাগবে না বলো? আর তোমার এখানে আরও বেনজিন, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকেও আছে, লাগবে না। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলবো যে তোমার মাথা নষ্ট করার কোনো দরকার নেই। তুমি যেগুলো অ্যাকুরেট পাবা, মানে যে কনসেপ্টগুলো তোমার পরীক্ষায় মাস্ট আসবে, শুধু সেগুলোই আমি পড়াবো ইনশাল্লাহ। তাহলে এছাড়াও আরও আছে বেনজিন, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আরও অনেক জায়গা থেকে আছে, এগুলো তোমার লাগবে না। আমি যেটা লাগবে শুধু সেটাই তোমাকে আমি পড়াচ্ছি, মাথায় রাখবা, যেটা লাগবে শুধু সেটাই তোমাকে পড়াচ্ছি, ইম্পর্টেন্ট। এরপরে এনহেক্সেন থেকেও বেনজিন পাওয়া যায়, ওইটাও লাগবে না। হেক্সেন থেকেও বেনজিন পাওয়া যায়, ওইটাও তোমার লাগবে না, অত বেশি গুরুত্বপূর্ণ নয়। তারপরে এই ব্যাপারগুলো তোমার একদমই আর টেনশন করতে হবে না, মানে তোমাকে একদমই আর মানে এই ব্যাপারগুলো নিয়ে তোমাকে ঝামেলা করতে হবে না, ঠিক আছে? ওকে ফাইন। এবার একটু খেয়াল করো যে কয়েকটা টলুইন প্রস্তুতি নামে একটা বিষয় আছে। টলুইন প্রস্তুতি, দেখো টলুইন প্রস্তুতি হচ্ছে, টলুইন কাকে বলে? টলুইনটা একটু দরকার আছে। টলুইনটা হচ্ছে বেনজিন বলে, যে এখানে একটু লিখবো টলুইন প্রস্তুতি। দেখো টলুইন প্রস্তুতি,
টলোইন প্রস্তুতি একটু মাথা রাখবা, টলোইন প্রস্তুতি। তাহলে টলোইন প্রস্তুতিটা কি জানি, বেনজিন বলে, তুমি একটু খেয়াল করো, বেনজিন বলে যদি দেখো, বেনজিন বলে যদি একটা CH3 মূলক থাকে তখন তার নামই হচ্ছে টলোইন। এটাকে আমরা টলোইন বলতেছি। টলোইন তাহলে টলোইন, বেনজিন থেকে টলোইনটা কীভাবে তৈরি করা যায়? এই যে বেনজিনকে যদি আমি, এই যে বেনজিনকে আমি এই মিথাইল ক্লোরাইড বা মিথাইল আয়োডাইড, এটাকে ফ্রিডেল ক্রাফ অ্যালকাইলেশন বিক্রিয়া বলে। অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতি, অনাদ্র, এটা কৌশলটা আমাদেরকে জানতে হবে। অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতি যদি বিক্রিয়া দিই, তাহলে এই বেনজিনটা টলোইনে পরিণত হয়। এটাকে আমরা সেটা যেটা জানবো, এটা কৌশলটা আমাকে জানতে হবে। এটা কৌশলটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিক্রিয়ার কৌশল। এটাকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলে। এই বিক্রিয়ার অপর নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এই যে ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। একটু মনে রাখবা, এটাকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। তো তাহলে এখানে খুবই কমন সেন্স, এই জিনিসগুলো যদি একটু পারো, তাহলে এখানে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড উপস্থিতি যদি বিক্রিয়া দাও, তাহলে এই পাশে আমাদের HCl তৈরি হবে। তাহলে এটার নামই টলোইন। বেনজিন থেকে টলোইন পাওয়া যায়, যে বেনজিন থেকে এটার নাম টলোইন। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। এটার নামে কি বলো তো? টলোইন। ওকে ফাইন, মাথায় ঢুকছে আশা করি। সো এটার কৌশল আছে, এই বিক্রিয়াটার কৌশল আছে। তো এই কৌশল আগে জানার আগে আমাকে যেটা জানতে হবে যে বেনজিন অ্যাকচুয়ালি কয় ধরনের বিক্রিয়া দেয়, বেনজিন মানে কয় ধরনের বিক্রিয়া দেয়, সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে বেনজিনের যে ওজনীকরণটা গত ক্লাসে পড়াছিলাম, বেনজিনের যে ওজনীকরণ, বেনজিনের ওজনীকরণ করলে কী হয় বলো, কী তৈরি হয় বলো? গ্লাইকোজাল তৈরি হয়, সেটাও তোমাদেরকে পড়াছিলাম। বেনজিনের ওজনীকরণ করলে গ্লাইকোজাল তৈরি হয়। তাহলে তুমি যদি মনে রাখো বেনজিনের ওজনীকরণ, দেখো বেনজিনের ওজনীকরণ, তো তোমাদেরকে চোখ বন্ধ করে মুখস্থ রাখতে বলছিলাম যে C6H6 যদি হয়, তো এটাকে যদি 3 অনু এই যে ওজনীকরণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই যে 3টা CHO এবং CHO তৈরি হয়, গ্লাইকোজাল তৈরি হয়, যে গ্লাইঅক্সাল তৈরি হবে। আমি আবার বলছি কি তৈরি হবে? গ্লাইঅক্সাল তৈরি হবে, গ্লাইঅক্সাল। চোখ বন্ধ করে, আর একদম কিচ্ছু লাগবে না, শুধু বেনজিনকে ওজনীকরণ করলে গ্লাইঅক্সাল পাওয়া যায়, মানে অ্যালডিহাইড পাওয়া যায়। এটা তুমি মনে রাখবা। যদি তুমি বলো যে না আমি এটাকে মানে আর একটু বিস্তারিত শিখবো, তাহলে গত ক্লাসে আমরা যেভাবে শিখেছি সেভাবে তুমি শিখতে পারো। তারপরে বেনজিনের ওজনীকরণটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখবা। ওকে ফাইন। বেনজিনে ইলেকট্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াতে, যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে বেনজিনে কি বিক্রিয়া করে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করে। তাহলে বেনজিনে, এই যে বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করে, যে প্রতিস্থাপন বিক্রিয়া। তো একটু মনে রাখবা যে বেনজিনে তার মানে কি, বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন জিনিসটা কি, তার মানে কি তোমাকে মাথায় রাখতে হবে যে ইলেকট্রোফাইল আগে আক্রমণ করবে। কে আক্রমণ করবে? ইলেকট্রোফাইল আগে আক্রমণ করবে। আমি আবার বলছি কে আক্রমণ করবে? ইলেকট্রোফাইল। আমরা জানি যে একটা বিক্রিয়াতে, একটা বিকারকে যে ইলেকট্রোফাইলও থাকে, নিউক্লিওফাইলও থাকে। আমি আবার বলছি ইলেকট্রোফাইলও থাকে, নিউক্লিওফাইলও থাকে। কিন্তু ইলেকট্রোফাইল যদি আগে আক্রমণ করে, আমি আবার বলছি ইলেকট্রোফাইল যদি আগে আক্রমণ করে, তাহলে এটার নাম হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে কি? একজনকে সরিয়ে যখন অন্যজন জায়গা দখল করে। আমি আবার বলছি একজনকে সরিয়ে যখন অন্যজন জায়গা দখল করে, তখন সেটাকে ইলেকট্রোফিলিক মানে প্রতিস্থাপন বলা হয়। তো তাহলে বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কে দেয়? তাহলে দেখো বেনজিনের প্রথম হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশন কাকে বলে? নাইট্রেশন মানে হচ্ছে বেনজিন বলে যদি নাইট্রিক অ্যাসিড যুক্ত হয়, দেখো বেনজিন বলে যদি HNO3 যুক্ত হয়, তাহলে HNO3টা কীভাবে ভাঙে? তাহলে দেখো বেনজিন বলে যদি নাইট্রোমূলক, এই যে NO2 মূলক যুক্ত হবে, তাহলে প্লাস নাইট্রোবেনজিন আর কি, প্লাস এখানে কী তৈরি হবে? প্লাস এখানে তোমার নাইট্রোবেনজিনের সাথে প্লাস এখানে এই NO2, তাহলে OH আছে। তাহলে এটা ভাঙবে কীভাবে? এটা হচ্ছে HO আর এখানে NO2, এরকম আকারে ভাঙে। তাহলে এটা যদি ভাঙে, এই বংশটা যদি ভাঙে, তাহলে এখানে একটা H থাকে, প্রতিটা কার্বনে একটা H থাকে, মনে রাখবা প্রত্যেকটা কার্বনে একটা H থাকে। OH এর সাথে যদি বিক্রিয়া করে, এই OHটা H এর সাথে বিক্রিয়া করলে পানি হয়ে যাবে। তাহলে এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন, যে নাইট্রোবেনজিন। তো তাহলে একটু খেয়াল করো, নাইট্রেশন সালফিউরিক অ্যাসিড যুক্ত হলে সালফোনেশন, আমি দেখে সালফিউরিক অ্যাসিড যদি যুক্ত হয়, H2SO4 যদি যুক্ত হয় সালফোনেশন। তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে প্রভাবক থাকবে, H2SO4 থাকবে। আর যদি সালফিউরিক অ্যাসিড যুক্ত হয় তাহলে সালফোনেশন। দেখো সালফিউরিক অ্যাসিড যদি যুক্ত হয়, যে বেনজিন বলে এর সাথে যদি সালফিউরিক অ্যাসিড যুক্ত হয়, দেখো বেনজিন বা সালফোনেশন, দেখো সালফোনেশন। তাহলে সালফোনেশন কাকে বলে? যে বেনজিন বলে এর সাথে যদি সালফিউরিক অ্যাসিড যুক্ত হয়,
যে H2SO4 যদি অতিরিক্ত যুক্ত হয় তাহলে দেখো এই SO3 মূলক এই যে সালফোনিক অ্যাসিড, এই যে SO3 সালফোনিক অ্যাসিড তৈরি হবে, SO3H হবে, SO3H সালফোনিকগুলো যুক্ত হয় প্লাস এখানে পানি উৎপন্ন হবে। তো তাহলে এটার নাম হচ্ছে কি সালফোনিক বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। তো তাহলে একটু খেয়াল করো যে বেনজিন বলে যদি সালফিউরিক অ্যাসিড যুক্ত হয় তাহলে এটা সালফোনেশন, নাইট্রিক অ্যাসিড যুক্ত হলে নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যালকাইলমূলক যদি যুক্ত হয় তাহলে অ্যালকাইলেশন। এটা কি ফিডেল ক্লাব অ্যালকাইলেশন, কিছুক্ষণ আগে বললাম যে অ্যালকাইলমূলক যদি যুক্ত হয় যে অ্যালকাইলেশন, এই যে অ্যালকাইলেশন, লেশন। তাহলে অ্যালকাইলেশন কাকে বলে? তাহলে বেনজিন বলে সাথে যদি যে বেনজিন বলে যে অ্যালকাইলমূলক যুক্ত হয়, কিছুক্ষণ আগে আমি দেখাইছি যে CH3Cl, দেখো CH3Cl যে অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতি যদি বিক্রিয়া করে তাহলে দেখো অনার্দ্র, তাহলে সেক্ষেত্রে কী তৈরি হবে? টলুইন তৈরি হবে। এটার নাম হচ্ছে কি বলতো? অ্যালকাইলেশন মানে অ্যালকাইলমূলক যুক্ত হলে অ্যালকাইলেশন। এবার অ্যাসাইলমূলক যদি যুক্ত হয় এই যে অ্যাসাইলেশনটা কি? যে বেনজিন বলয় যদি যে বেনজিন বলয়ের সাথে যদি অ্যাসাইলমূলক তাহলে CH3COCl, তাহলে এটা যদি যুক্ত হয় অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এগুলো সবগুলো ঠিক থাকবে। তাহলে এখানে অ্যাসাইলমূলকে দেখো COCH3, তাহলে দেখো এরা যদি যুক্ত হয় তখন এটাকে আমরা কি বলতেছি? অ্যাসাইলেশন বলা হয়, ঠিক আছে? এটার নাম হচ্ছে এসিটোফ্যানন বলা হয়। তো তাহলে এখান থেকে একটা জিনিস জানলা যে বেনজিন বলে যদি অ্যালকাইল মূলক যুক্ত হয় অ্যালকাইলেশন, বেনজিন বলে যদি অ্যাসাইল মূলক যুক্ত হয় অ্যাসাইলেশন, আর বেনজিন বলে যদি সালফোরিক অ্যাসিড সালফোনেশন, আর বেনজিন যদি ক্লোরিন যুক্ত হয় ক্লোরিনেশন, ব্রোমিন যুক্ত হলে ব্রোমোনেশন। তাহলে বেনজিন বলে যদি ক্লোরিন যুক্ত হয় যে ক্লোরিন যুক্ত হয় ক্লোরোনেশন, এই যে ক্লোরোনেশন। তো তোমাদের জাহিদ যদি যুক্ত হয়ে যায় তাহলে জাহেদিনেশন হইতো আর কি, বিক্রিয়াটার নাম কি হইতো বলো তো? জাহেদিনেশন। একদম মনে রাখবা বিষয়গুলো, একদম সোজা, আমি আমার সাথে মুখস্থ হয়ে যাক। দেখো বেনজিন বলে যে অ্যালকাইল মূলক যুক্ত অ্যালকাইলেশন, বেনজিন বলে যে অ্যাসাইলমূলক হচ্ছে CH3CO, অ্যাসাইলমূলক যুক্ত হলে অ্যাসাইলেশন, আর যদি নাইট্রিক অ্যাসিড যুক্ত হয় নাইট্রেশন। তাহলে পরীক্ষায় তোমার লাগবে কোনটা? পরীক্ষা লাগবে হচ্ছে তিনটা, এই তিনটা তোমাকে শিখতে হবে। তিনটা কি কি? এই অ্যাসাইলেশনটা লাগবে, অ্যালকাইলেশনটা লাগবে, অ্যাসাইলেশনটা লাগবে, আর নাইট্রেশনটা লাগবে। যে নাইট্রেশনটা তার মানে আমি লাল দাগ দিচ্ছি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বেশি বেশি ইম্পর্টেন্ট, আর এটা ইম্পর্টেন্ট। এই তিনটে ইম্পর্টেন্ট, এই তিনটে বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা নাইট্রেশনটা ইম্পর্টেন্ট, সালফোনেশনটা ইম্পর্টেন্ট, ক্লোরিনেশনটা ইম্পর্টেন্ট। তাহলে ক্লোরিনেশনটা কি? ক্লোরিনেশনটা তুমি একটু চিন্তা করো যে ক্লোরিনেশনটা সহজ। যে বেনজিন বলে যদি দেখো বেনজিন বলে এই যে বেনজিন বলে যদি ক্লোরিন যুক্ত হয়, দেখো ক্লোরিন যুক্ত হয় তখন এই যে ক্লোরিনেশন যুক্ত হবে, যে ক্লোরিনেশন Cl প্লাস HCl। তাহলে এই যে ক্লোরোবেনজিন, তাহলে ব্রোমিন যুক্ত হলে ব্রোমিনেশন, হ্যালোজেন যুক্ত হলে হ্যালোজিনেশন। তাহলে এইভাবে আমরা কিন্তু এটার কৌশলটা জানতে হবে আমাদেরকে, কৌশলটা যেটা পরীক্ষা আসবে কৌশল, যে তোমাকে একটা উদ্দীপক দেবে, উদ্দীপক দিয়ে বলবে যে এটার কৌশল ব্যাখ্যা করো, যেটা আসছে বিগত বছরে আসছে যে কৌশল তোমাকে আসবে। আমি দেখাবো আজকে যে কোনো একটা উদ্দীপক দেবে তোমাকে, যেমন একটা উদ্দীপক দেবে কিরকম যে অমুক থেকে যে এই যৌগ থেকে এই যৌগ তৈরি হওয়ার কৌশল ব্যাখ্যা করো। তাহলে অবশ্যই তোমাকে এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলটা দেখাইতে হবে। আমি আবার বলছি কি দেখাইতে হবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলটা তোমাকে দেখাইতে হবে। মনে রাখতে হবে কি দেখাইতে হবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলটা তোমাকে দেখাইতে হবে। তাহলে কৌশলটা কীভাবে দেখাবা? একটু সহজভাবে চিন্তা করো, কৌশলটা কীভাবে দেখাবা। দেখো তাহলে প্রথমে আমি নাইট্রেশন বিক্রিয়ার কৌশল দিয়ে দিই। তবে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল দিই প্রথমে, খুবই গুরুত্বপূর্ণ যে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল, খুবই গুরুত্বপূর্ণ যে বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। দেখো বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল একটু মনে রাখবা, কৌশলটা একটু মাথায় রাখবা, তাহলে সহজ হয়ে যাবে। দেখো কৌশলটা কি? আমি আবার বলছি কৌশলটা কি? কৌশলটা হচ্ছে 3 ধাপে হবে। প্রথমে ইলেকট্রোফাইল তৈরি হবে, তারপরে সিগমা কমপ্লেক্স তৈরি হবে, তারপর উৎপাদ তৈরি হবে। তাহলে এটা তো কয় ধাপ? 3টা ধাপ। এটা ধাপ কয়টা? 3টা। তাহলে তোমাকে এমসিকিউতে যদি একটা প্রশ্ন আসে যে বেনজিন কী ধরনের বিক্রিয়া দেয়, তাহলে তোমার আনসার হবে বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তাহলে কৌশল কয় ধাপে? 3 ধাপে। 3 ধাপে ঘটে এটা, 3 ধাপে ঘটে। তাই 3 ধাপের প্রথম ধাপ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। ইলেকট্রোফাইল মানে কি? যে ইলেকট্রনকে ভালোবাসে, মানে ধনাত্মক চার্জ তৈরি হবে। ইলেকট্রোফাইল তৈরি প্রথম ধাপ হবে, ইলেকট্রোফাইল তৈরি প্রথম ধাপ হবে ইলেকট্রোফাইল তৈরি। দ্বিতীয় ধাপ হবে, দেখো দ্বিতীয় ধাপ হবে একটু খেয়াল করো যে সিগমা কমপ্লেক্স গঠন।
কমপ্লেক্স। আমি একটু দেখাই দেবো এগুলো কীভাবে হয়, তোমরা টেনশন করার দরকার নাই। সিগমা কমপ্লেক্স গঠন, দ্বিতীয় ধাপ হবে সিগমা কমপ্লেক্স গঠন। আর তৃতীয় নম্বর ধাপ কী হবে? তৃতীয় নম্বর ধাপ কী হবে বলো তো? তৃতীয় নম্বর ধাপ হবে উৎপাদ তৈরি। উৎপাদ তৈরি, এখানে হবে উৎপাদ তৈরি, একটু খেয়াল করো, উৎপাদ তৈরি। উৎপাদ তৈরি একটু তাহলে মনে রাখবা যে বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল কয়টা? তিনটা কী বলো তো? একটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি, সিগমা কমপ্লেক্স গঠন, আর একটা হচ্ছে উৎপাদ তৈরি। তিনটা, ইলেকট্রোফাইল তৈরি একটা, সিগমা কমপ্লেক্স গঠন একটা, আর একটা হচ্ছে উৎপাদ তৈরি। এই তিনটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। আমি আবার বলছি, ইলেকট্রোফাইল তৈরি, সিগমা কমপ্লেক্স গঠন, আর একটা হচ্ছে উৎপাদ তৈরি। এই তিনটা ধাপ, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। তাহলে এখন আমরা নাইট্রেশন বিক্রিয়ার কৌশল দেখবো। দেখো এখন নাইট্রেশন বিক্রিয়ার কৌশল, এখন আমরা দেখবো নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। দেখো নাইট্রেশন বিক্রিয়ার কৌশল, এই যে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল, একটু খেয়াল করো কৌশল। তাহলে কৌশলটা কী কী একটু ভালো করে দেখো। নাইট্রেশন বিক্রিয়ার কৌশল একটু দেখো। প্রথমে নাইট্রেশন বিক্রিয়া যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, প্রথমে নাইট্রিক অ্যাসিড কি কার সাথে বিক্রিয়া করবে? নাইট্রিক অ্যাসিড H2SO4 এর সাথে বিক্রিয়া করবে, নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। তাহলে প্রথমে আমরা যেটা দেখবো, প্রথম হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। এক নম্বর ধাপ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। তাহলে নাইট্রেশন বিক্রিয়া তোমাকে দেখা যায়, সার্বিক বিক্রিয়া কোনটা? এই যে বেনজিন বলয়ের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, HNO3 বিক্রিয়া করে H2SO4 উপস্থিতিতে, দেখো H2SO4 উপস্থিতিতে নাইট্রোবেনজিন তৈরি করবে, যে নাইট্রোবেনজিন তৈরি করবে। এই নাইট্রোবেনজিনটা, এটা নাম হচ্ছে নাইট্রোবেনজিন। তাহলে দেখো এই বিক্রিয়াটা কীভাবে তৈরি হয় সেটা আমরা জানবো। তো দেখো এখানে প্রথম ধাপ, এটা সার্বিক বিক্রিয়া। এটা কি বিক্রিয়া বলো তো? সার্বিক বিক্রিয়া। বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরি হয়েছে। তো তাহলে সার্বিক বিক্রিয়ার প্রথমের ধাপ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি, ইলেকট্রোফাইল তৈরি। একটু খেয়াল রাখো, প্রথম ধাপ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। তাহলে ইলেকট্রোফাইল কেমনে তৈরি হবে? তাহলে এটা আর এটা বিক্রিয়া করবে, তাহলে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল কীভাবে তৈরি হবে সেটা আমরা দেখবো। দেখো নাইট্রিক অ্যাসিডের সাথে HNO3 সাথে যদি H2SO4 বিক্রিয়া করে, তাহলে নাইট্রোমূলক তৈরি হবে, NO2 মূলক, এই যে নাইট্রোমূলক যুক্ত হবে। তাহলে নাইট্রোমূলক তৈরি করে তারপরে দেখো HSO4 মাইনাস, তার মানে কি এই সালফিউরিক অ্যাসিডের HSO4 মাইনাস, তার মানে কি এখানে দুইটা, একটা H প্লাস আর একটা হচ্ছে HSO4 মাইনাস, আর H এর সাথে এখানে একটা OH আছে, কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম তোমাদেরকে যে এটা যদি ভাঙে তাহলে H আর এখানে O, এই যে এখানে হবে OH, HO প্লাস NO2, এরকম মানে ভাঙাটা এইভাবে ভাঙে। তো ভাঙাটা যদি এইভাবে ভাঙে তাহলে এই NO2টা আলাদা হয়ে গেল, ধনাত্মক চার্জ সৃষ্টি হলো নাইট্রো। তাহলে এটা হচ্ছে ইলেকট্রোফাইল, এটা ধনাত্মক চার্জ, এটা এই কারণে এটা ইলেকট্রোফাইল। এই যে ইলেকট্রোফাইল কেন স্যারকে বলো তো? কারণ ইলেকট্রনকে সে আকর্ষণ করবে, এখানে এটা ইলেকট্রোফাইল। আমি আবার বলছি, কাকে আকর্ষণ করবে? ইলেকট্রনকে আকর্ষণ করবে, সেই কারণে সে ইলেকট্রোফাইল। আবার বলছি আমি, ইলেকট্রনকে আকর্ষণ করবে সেই কারণে সে কী ফাইল? ইলেকট্রোফাইল। আমি আবারও বলছি, কী বলো তো? ইলেকট্রনকে আকর্ষণ করবে সেই কারণে সে ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল তৈরি হওয়ার পরে দেন দেখো এই পাশে আমরা পানি তৈরি হবে, যে পানি তৈরি হবে। তাহলে প্রথম ধাপে ইলেকট্রোফাইল তৈরি হয়েছে। তো ইলেকট্রোফাইল তৈরি হলে দেখো প্রথম ধাপ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। তাহলে দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় ধাপ তো হচ্ছে সিগমা কমপ্লেক্স গঠন। দেখো সিগমা কমপ্লেক্স গঠন, দুই নম্বর ধাপ হচ্ছে সিগমা কমপ্লেক্স গঠন। দেখো সিগমা কমপ্লেক্স গঠন, এই যে কমপ্লেক্স গঠন একটু মনে রাখবা, দ্যাটস ইট, সিগমা কমপ্লেক্স গঠন। আমি আবারও বলছি, কী গঠন বলো তো? সিগমা কমপ্লেক্স গঠন। তাহলে সিগমা কমপ্লেক্স গঠনটা কীভাবে হবে? দেখো এই নাইট্রোমূলকটা এই বেনজিন বলয়ের সাথে, দেখো এই বেনজিন বলয়ের সাথে এই নাইট্রোমূলকটা যুক্ত হবে, যে নাইট্রোমূলকটা যুক্ত হবে। তো যুক্ত হলে তখন দেখো এই নাইট্রোমূলক যখন, তার মানে কি দেখো বেনজিন বলয়ের, এখানে তুমি খেয়াল করো যে বেনজিন বলয়ের ইলেকট্রনগুলো যে কোনো একদিকে ধাবিত হবে, মানে যে কোনো যেখানে ধাবিত হবে। তো ইলেকট্রন যদি এখানে আসে দেন ইলেকট্রোফাইলটা তাকে আক্রমণ করবে। তো তার মানে ইলেকট্রনটা আসতেছে, দেখো এই যে ইলেকট্রনটা আসতেছে, এসে এই ইলেকট্রনটা আসার কারণে তাহলে এই জায়গাতে নাইট্রোমূলক যুক্ত হওয়ার কারণে তাহলে ইলেকট্রনগুলো সব এইদিকে চলে গেছে। তাহলে বাকি পাঁচটা ধনাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে এই যে বাকি পাঁচটা, এই যে ডট 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 ধনাত্মক। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে এইখানে যে পাঁচটা আছে এই পাশে সবগুলো ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাচ্ছে। কী চার্জে চার্জিত হচ্ছে? ধনাত্মক চার্জে চার্জিত হচ্ছে। তাহলে ধনাত্মক চার্জ যদি চার্জিত হয় তাহলে সেই ক্ষেত্রে সে একটা সিগমা কমপ্লেক্স, মানে কি একটা জটিল অবস্থা। তাহলে এটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স। এই যে সিগমা কমপ্লেক্স, এই যে কমপ্লেক্স তৈরি হচ্ছে। তাহলে এবার দেখো সিগমা কমপ্লেক্স গঠন। এবার দ্বিতীয় ধাপে কী হবে? দেখো সিগমা কমপ্লেক্স, দেখো এটা সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে। কী তৈরি হচ্ছে বলো? সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে। আমি আবার বলছি, কী তৈরি হচ্ছে বলো? সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে। এবার তৃতীয় ধাপে দেখো, তৃতীয় ধাপে কী গণনা করবে? দেখো তৃতীয় ধাপে কী গণনা করবে? তৃতীয় ধাপ এই সিগমা কমপ্লেক্সে একটু খেয়াল করো, এটা যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে। দেখো এবার তৃতীয় ধাপে, যে তৃতীয় ধাপে একটু খেয়াল করো, তৃতীয় ধাপে এই NO2, দেখো এটা যখন আক্রমণ করে এখানে সিগমা কমপ্লেক্স তৈরি করলো,
তৈরি করার পর তৃতীয় ধাপে কি উৎপাদ তৈরি হবে, উৎপাদ তৈরি হবে। তাহলে উৎপাদটা কীভাবে তৈরি হবে দেখাচ্ছি আমি সিগমা কমপ্লেক্সের সাথে, একটু ভালো করে দেখো। এই যে এখানে সিগমা কমপ্লেক্স, আচ্ছা উৎপাদ তৈরি আমি লিখতে হবে, উৎপাদ তৈরি, উৎপাদ তৈরি, তার মানে কি উৎপাদ তৈরি হবে। তাহলে উৎপাদটা কীভাবে তৈরি হচ্ছে দেখো, এই সিগমা কমপ্লেক্সেতে বাকি যে অংশটা আছে যে সিগমা কমপ্লেক্স ডট 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 ডট, এখানে প্লাস, এখানে NO2, তাহলে এই বাকি যে অংশটা এখানে কি কি চার্জ ছিল, এই যে এই HSO4 এখানে, তাহলে এই এটা এখানে দেখো এই HSO4টা, এই যে HSO4টা এই জায়গাতে, এটা যখন এই পাশে ঢুকবে তখন একটা কি H প্লাসটা আলাদা হবে না, H প্লাসটা আলাদা হবে না, এই H প্লাসের সাথে এটা বিক্রিয়া করে, এটা বিক্রিয়া করে দেখো H প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে, এই নাইট্রোবেনজিন তৈরি হয়ে যাবে। আর এই জায়গাতে H2SO4 কি আগের মতো হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। H2SO4 কি হয়ে যাবে বলো, আগের মতো আলাদা হয়ে যাবে। তাহলে এই জায়গাতে মানে কমন সেন্স যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, তার মানে কি বিক্রিয়ার মাধ্যমে এই সিগমা কমপ্লেক্সের এখান থেকে যে সিগমা কমপ্লেক্স, এখান থেকে যে অ্যাকচুয়ালি সিগমা কমপ্লেক্সটা আমি একটু করে ক্লিয়ার করি তাহলে তোমরা একটু বুঝবা, সেটা হচ্ছে তোমাদের একটু ক্লিয়ার করি নাহলে আবার কনফিউশন তৈরি হবে। দেখো এই জায়গাতে যে ঘটনাটা ঘটে সেটা এটা ঢুকে, দেখো এখানে একটা H থাকে, আর এখানে একটা কি ঢুকে বলো, এখানে একটা NO2, এই যে NO2, তার মানে দুইটা গঠন এদিক দিয়ে হয়, দুইটা গঠন মানে দুইটাই দিক থেকে এই হয়। দেখো মানে একটা ডুববে আর একটা বের হবে, মানে একটা ডুববে আর একটা বের হবে। তো এটাকে আমরা এভাবে দিয়ে এভাবে দিতে পারি, দেন এভাবে দিয়ে এটা বের হতে পারে। দেখো এভাবে দিয়ে এটা এইভাবে NO2 তা এখানে H এভাবে দিতে পারি, দেওয়ার পর দেন পরবর্তী Hটা তখন আলাদা হয়ে গিয়ে কি, তখন আর Hটা এখানে লেখা লাগবে না, তখন এই Hটার সাথে আলাদা হয়ে সালফিউরিক অ্যাসিড, এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন তৈরি হবে। কি তৈরি হবে বলো তো, নাইট্রোবেনজিন। তাহলে এখানে আমরা কি জানলাম, এখানে আমরা জানলাম যে তিনটা ধাপ। তাহলে প্রথমে ইলেকট্রোফাইল তৈরি হবে, তারপর হচ্ছে সিগমা কমপ্লেক্স তৈরি হবে। তাহলে এখানে তো প্রতিটা কার্বনেটে একটা কি থাকে বলো, H থাকে, তোমরা সবাই জানো প্রতিটা কার্বনেটে কি থাকে বলো, H থাকে। তো মানে এই Hটা একটা ডুববে, তো তখন একটা জটিল অবস্থা তৈরি হবে, এই জটিল অবস্থা থেকে পরবর্তী দিয়ে এই Hটা চলে গিয়ে কি হবে বলো, নাইট্রোবেনজিন তৈরি হবে। তাহলে এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসবে, কনফার্ম লাগবে এটা। দ্বিতীয় নম্বর লাগবে সেটা হচ্ছে অ্যালকাইলেশনটা লাগবে, অ্যালকাইলেশন। তাহলে এই যে অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল, এবার হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। দেখো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল, অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল, এই দুইটাই সবচেয়ে বেশি আসে, এই জিনিসটা জানবা। তাহলে দেখো প্রথমে অ্যালকাইল মূলক তৈরি হবে, একটু খেয়াল করো, প্রথমে কি তৈরি হবে, অ্যালকাইল মূলক। দেখো অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশলটা কেমন, জাস্ট বেসিক। তাহলে প্রথমে সিগমা কম, তাহলে বিক্রিয়াটা কি, বিক্রিয়াটা তো কিছুক্ষণ আগেও জানো। তাহলে প্রথম ধাপ, এই যে প্রথম ধাপ, তাহলে প্রথম ধাপের নাম কি, ইলেকট্রোফাইল তৈরি। প্রথম ধাপ হচ্ছে ইলেকট্রোফাইল সৃষ্টি, প্রথম ধাপ হচ্ছে ইলেকট্রোফাইল সৃষ্টি। ওকে ফাইন। তাহলে ইলেকট্রোফাইল কীভাবে সৃষ্টি হবে, তাহলে দেখো এক নম্বর ধাপে কীভাবে সৃষ্টি হবে, তাহলে CH3 আর এখানে Cl, এটার সাথে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি বিক্রিয়া দাও, তাহলে তুমি একটু খেয়াল করো, এটা হচ্ছে মানে এটা অ্যালুমিনিয়ামের অষ্টক অপূর্ণ কেন, দেখো একটু খেয়াল করো যে অ্যালুমিনিয়াম অষ্টকটা অপূর্ণ কেন। এখানে অ্যালুমিনিয়াম আছে, এখানে একটা Cl আছে, এখানে একটা Cl, এখানে একটা Cl, এখানে। তাহলে দেখো অ্যালুমিনিয়ামের চারপাশে সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা, অ্যালুমিনিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। কয়টা বলো, 6টা, যে 1টা 2টা 3টা 4 6টা। তো তার মানে তার কাছে অষ্টকের জন্য 2টি ইলেকট্রন অভাব, তার মানে যার কাছে অভাব থাকে সে কী করে ইলেকট্রনগুলো গ্রহণ করতে চায়। তো এই জায়গাতে কী হবে বলো, এই জায়গাতে ক্লোরিনের ইলেকট্রনটা সে গ্রহণ করে, মানে ক্লোরিনকে সে আলাদা হয়ে গ্রহণ করবে। তো গ্রহণ করে সে কী তৈরি করবে, এই অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড উৎপন্ন করবে, মানে এটার সাথে টেট্রাক্লোরাইড। দেন এখানে দেখো CH3+, এটার নামই হচ্ছে ইলেকট্রোফাইল, এই যে মিথিলিনিয়াম ইলেকট্রোফাইল, মিথিলিনিয়াম ইলেকট্রোফাইল, এটার নাম মিথিলিনিয়াম ইলেকট্রোফাইল তৈরি করবে। কি তৈরি করবে আবার বলো তো, মিথিলিনিয়াম ইলেকট্রোফাইল তৈরি করবে। তো এই ইলেকট্রোফাইলটা যদি এখন দেখো, এখানে অনেক সময় বলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ভূমিকা লিখো, তাহলে ভূমিকা হচ্ছে যদি এটা না করতো তাহলে কি হতো না, যদি যে Clটা যদি মানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা না থাকতো তাহলে এখানে মিথিলিনিয়াম আয়ন তৈরি হতো না। আর যদি মিথিলিনিয়াম আয়ন তৈরি না হয় তাহলে কী হবে আবার বলো, মিথিলিনিয়াম আয়ন যদি তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা গঠিত হবে না। তাহলে দ্বিতীয় ধাপটা কি বলো, দ্বিতীয় ধাপ, এবার আসো দ্বিতীয় ধাপটা কি একটু খেয়াল করো। তাহলে সিগমা কমপ্লেক্স তৈরি, কমপ্লেক্স গঠন। তাহলে সিগমা কমপ্লেক্স কীভাবে গঠিত হচ্ছে একটু দেখো, সিগমা কমপ্লেক্সটা কীভাবে গঠিত হচ্ছে একটু দেখো, যে এখানে দেখো এই মিথিলিনিয়াম আয়নটা, এই যে মিথিলিনিয়াম আয়নটা
যখন বেনজিনের সাথে যুক্ত হবে, যে বেনজিনের সাথে যুক্ত হবে, তখন দেখো এই এক পাশে, এই যে বেনজিনের এক পাশে দেখো, এক পাশে হাইড্রোজেন আর এক পাশে CH3, তাহলে এখানে একটা অন্তর্বর্তী জটিল অবস্থা তৈরি হবে। দেখো জটিল অবস্থা, এটা সিগমা কমপ্লেক্স, একটু মনে রাখবা, সিগমা কমপ্লেক্স কি তৈরি হবে বলো, সিগমা কমপ্লেক্স। তাহলে সিগমা কমপ্লেক্স যদি তৈরি হয়, দেন এর পরবর্তীতে কি হবে, প্লাস এখানে দেখো এই পাশে, দেন এবার তৃতীয় ধাপে দেখো, তৃতীয় উৎপাদ তৈরি, তৃতীয় ধাপ একটা ধাপগুলো মনে রাখবা, উৎপাদ তৈরি, যে উৎপাদ তৈরি একটু মনে রাখবা, উৎপাদ তৈরি, তৃতীয় ধাপ হচ্ছে উৎপাদ তৈরি। উৎপাদ তৈরিটা কীভাবে, এই সিগমা কমপ্লেক্সের সাথে একটু ভালো করে খেয়াল করো, এই সিগমা কমপ্লেক্সের সাথে CH3 সিগমা কমপ্লেক্সের সাথে যদি কি যুক্ত হয় বলো, আবার এই অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়নটা যুক্ত হয়, তখন দেখো এটা কি উৎপন্ন হয়ে যাবে, দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হয়ে যাবে, যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড প্লাস HCl হয়ে যাবে, প্লাস এখানে এই যে এটা তৈরি হবে, তার মানে কি টলুইন তৈরি হবে, যে টলুইন CH3 তৈরি হবে, তাহলে টলুইন তৈরি হয়েছে, যে টলুইনটার নাম হচ্ছে টলুইন। তাহলে এই কথাগুলোকে নিজের মতো করে লিখবা, তুমি আবার বলছি এই কথাগুলোকে কার মতো করে লিখবা, নিজের মতো করে লিখবা। ইট ডাজেন্ট মিন দ্যাট তুমি মুখস্থ করতে হবে, বুঝে। তাহলে আমাকে বলো ধাপগুলো কী কী মুখস্থ হয়ে যায়। প্রথম ধাপ কী বলো, ইলেকট্রোফাইল তৈরি। দ্বিতীয় ধাপ কী বলো তো, অন্তর্বর্তী জটিল অবস্থা সিগমা কমপ্লেক্স গঠন। আর তৃতীয় ধাপটা কী বলো তো, টলুইন বা উৎপাদ তৈরি। দ্যাটস ইট, এনাফ, আর কিচ্ছু লাগবে না। এই দুইটা নাইট্রেশনটা মানে কৌশল দুইটাই শিখবা। আরও আছে ক্লোরিনেশনটাও আছে, সালফোনেশনটা, অ্যাসাইলেশনটাও। এখন দেখো যদি এই জায়গাতে সেম এই পয়েন্টটা মানে সেম এই ব্যাপারটাকে যদি আমি দেখো, একদম সেম এই ব্যাপারটাকে দেখো, একটু খেয়াল করো, এই ফিরেল কাপ অ্যালকাইলেশন তো দেখো সেম এই ব্যাপারটাকে যদি আমি অ্যাসাইলেশন বলি, এই যে অ্যাসাইলেশন বলি, দেখো অ্যাসাইলেশন বিক্রিয়া করি, দেখো সেম জিনিসটা জাস্ট আমি যদি একটু খেয়াল করো, সেম জিনিসটাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই, দেখো ওই পাশে নিয়ে যাই, যদি বলি যে অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল, এই দেখো ফিডেল ক্রাব অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল যদি আমি বলি, দেখো এই ফিডেল ক্রাব অ্যাসাইলেশন বিক্রিয়া যদি বলি, দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাকে, দেখো এই জায়গাতে যদি করি, তাহলে তুমি চিন্তা করবে আল্লাহ এত সোজা, আমি চিন্তাও করি না। দেখো তোমাকে যদি আমি এখানে দেখাই, জাস্ট কিচ্ছু করবো না, আমি এখানে এই অ্যালকাইলেশনের পরিবর্তে অ্যাসাইলেশন আমি লিখবো, দেখো অ্যাসাইলেশন তাহলে অ্যাসাইলমূলক তৈরি হবে। তাহলে অ্যাসাইলমূলক তৈরি হবে কাজ কোন যৌগ থেকে, যে CH3COCl। তাহলে কি এটার নাম হচ্ছে ইথানোইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে ইথানোইল ক্লোরাইড, একটু মনে রাখবা, ইথানোইল ক্লোরাইড। তাহলে এখান থেকে এই যে এখানে যে যৌগ তৈরি হবে, দেখো এই যে CH3CO, দেখো COCH3, তাহলে এই যে এখানে একটা যৌগ তৈরি হচ্ছে, এখানে প্লাস, তাহলে এটার নাম হচ্ছে কি বলো, অ্যাসাইল আয়ন। এই যে এটার নাম হচ্ছে আমরা ইলেকট্রোফাইল, এই যে এটা ইলেকট্রোফাইল। এখন আমাকে বলো এই অ্যাসাইল ইলেকট্রোফাইলটা, এই যে CH3টা পজিটিভটা, দেন এই জায়গাতে যুক্ত হবে, তাহলে দেখো এখানে COCH3, তাহলে সিগমা কমপ্লেক্স। দেন দ্বিতীয় ধাপে দেখো COCH3, তাহলে এখন দেখো এই জায়গাতে আমাদের কি উৎপন্ন হচ্ছে, COCH3, তখন এটার নাম হচ্ছে এসিটোফ্যানন, এটার নাম হচ্ছে এসিটোফ্যানন বলবো আমরা, এসিটোফ্যানন। এটার নাম হচ্ছে এসিটোফ্যানন। তো তাহলে এখন আমাকে বলো এসিটোফ্যানন যেহেতু হচ্ছে, একটু খেয়াল করো, এসিটোফ্যানন তো তাহলে এটা অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল। তাহলে দেখো একটা জিনিস জানলে সবগুলো জানা কোনো ব্যাপার না, মানে একটা যদি তুমি জানো তাহলে তোমার জন্য আর কোনো জানাটা কোনো ব্যাপার না। তাহলে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাদের আর কোনো কিছু লাগবে না, একদমই লাগবে না। আমি অ্যাকচুয়ালি তোমাকে যে মেইন, যেমন আমি একটা উদ্দীপক দেখাচ্ছি, এখন উদ্দীপকটা তোমরা একটু দেখো, যে একটা উদ্দীপক দেখাচ্ছি তোমাকে, এখন একটা উদ্দীপক দেখাচ্ছি, উদ্দীপকটা একটু দেখবা, উদ্দীপকটা দেখে একটু সলভ করার চেষ্টা করবে, দ্যাটস ইট। দেখো উদ্দীপকটা একটু দেখো, ভালো করে দেখো, উদ্দীপকটা যদি ভালো করে পারো তাহলে আর কোনো কিছু লাগবে না। দেখো একটু ভালো করে দেখো উদ্দীপকটা, আমি উদ্দীপকটা দেখাচ্ছি, একটা উদ্দীপক দেখাচ্ছি, এখানে অনেক বিক্রিয়া দরকার নেই, আমি যা লাগবে শুধু তাই পড়াচ্ছি, দ্যাটস ইট, আর কোনো কিছু লাগবে না। দেখো
এই মাত্র এটা দেখালাম সিগমা কমপ্লেক্স থেকে অবসান। এখন দেখে উদ্দীপকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তাহলে উদ্দীপকটা আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের, যেহেতু আমি শিট দেবো, শিট মানে আমাদের যে ইয়াটা দেবো, তাহলে সেক্ষেত্রে তোমরা যাতে জিনিসটা পেয়ে যেতে পারো, তাহলে তোমাদেরকে এটা আমি তোমাদের ইয়ার মধ্যে যে স্লাইডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যাতে করে তুমি জিনিসটা পেতে পারো। এখন আসো আমরা সলভ করতে যাবো। দেখো এর চেয়ে সোজা জিনিস আর আছে কিনা তুমি আমাকে বলবা, দ্যাটস ইট। কনসেপ্টটা আগে মাথায় রাখবা। দেখো এর চেয়ে সোজা জিনিস আর তোমার আছে কিনা তুমি আমাকে বলবা, যে বলো আল্লাহ এত সোজা জিনিস আর চিন্তা করছি কখনো। দেখো একটু খেয়াল করো সবাই, একটু দেখো, দেখো একটু ভালো করে খেয়াল করো। দেখো এদিকে দেখো, যে দেখো ফ্রিডেল ক্যাপ, এই যে এখানে দেখা আছে ফ্রিডেল ক্যাপ ও হ্যালোজেনেশন বিক্রিয়া। দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানে একটু দেখবা, একটু মিনিট, একটা মিনিট, আমি এটাকে এভাবে করি যাতে সুবিধা হয়। ওকে ফাইন, এখন ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো সবাই, ফ্রিডেল ক্যাপ, হ্যালোজেনেশন বা বিক্রিয়া, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ভূমিকা। যদি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি না থাকতো তাহলে কি হতো না বলো, তাহলে ইলেকট্রোফাইল তৈরি হতো না। আর ইলেকট্রোফাইল যদি তৈরি না হয় তাহলে কখনো উৎপাদ তৈরি হতো না। দ্যাটস ইট, এটা একটা কমন প্রশ্ন, এটা লাগবে। দ্বিতীয় নম্বর প্রশ্নটা একটু দেখো, দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে এটা দেখো, যে এটা 3A, তার মানে দেখো 3A মানে ইথাইন, তাহলে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন, তার মানে হচ্ছে এটা ইথাইন, তাহলে এটা হচ্ছে ইথাইন। এই যে ইথাইন, ইথাইন, তাহলে ইথাইনকে যদি আমরা কার সাথে যদি আয়রন উপস্থিতি বিক্রিয়া দিই তাহলে বেনজিন তৈরি হবে, তাহলে C6H6 বেনজিন। তাহলে এটা কি তৈরি হবে, দেখো এটা হচ্ছে এই যে নাইট্রোবেনজিন, তাহলে এটা হচ্ছে নাইট্রোবেনজিন, এই অংশটা হচ্ছে নাইট্রোবেনজিন। কি বেনজিন? নাইট্রোবেনজিন। তাহলে এই সিটা হচ্ছে নাইট্রোবেনজিন, এই যে নাইট্রোবেনজিন, একটু ভালো করে খেয়াল করো, এই যে NO2 নাইট্রোবেনজিন। তো তাহলে এখন একটা দেখো এ ও সি যোগে sp হাইব্রিডেশন করে, একটু মনে রাখবা, এটা তৃতীয় অধ্যায়ের পড়া। এ যোগ হচ্ছে ইথাইন, এখানে ইথাইনে sp হাইব্রিডেশন ঘটবে, এটা তৃতীয় অধ্যায়ের পর, অর্থাৎ আমাদের তৃতীয় অধ্যায় বলতে কি রসায়ন প্রথম পত্রের মৌলের পর্যাবৃত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের তৃতীয় অধ্যায়ের তো সংকরায়নের টপিকের মধ্যে আছে। তাহলে ইথাইনটা কি এ ও সি যুগে sp হাইব্রিডেশন হয় কেন? তো তাহলে একটু খেয়াল করো, সি যুগে তো sp হাইব্রিডেশন হবে না, এটা ভুল লিখছে, সি যুগে না, এটা এ যুগে sp হাইব্রিডেশন ঘটে, সি যুগে হবে না। সি যুগে কেন sp হাইব্রিডেশন ঘটবে, দরকার নাই। তাহলে এ যোগে sp হাইব্রিডাইজেশন হয়, ব্যাখ্যা করো। তাহলে এ যোগ মানে ইথাইন, ইথাইনে সংকরায়ন, তো এটা ব্যাখ্যা করতে হবে। এবার দেখো বি থেকে সি যোগ তৈরি করার যে কৌশলটা, সেই কৌশলটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে বি থেকে সিটা মানে কি, বি থেকে সি যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, নাইট্রোবেনজিন তৈরি হবে। তাহলে এই নাইট্রোবেনজিনটা কীভাবে, 3টা ধাপ, এই 3টা ধাপ ব্যাখ্যা করতে বলছে। তারপর দেখো এখানে দেখো, এখান থেকে এখানে ইথাইন তৈরি হবে, এই যে এর একদম না দেখেও বোঝা যায় এটা ইথাইন তৈরি হবে। ইথাইন থেকে বেনজিন, বেনজিন থেকে নাইট্রোবেনজিন। তো তার মানে বুঝতে পারছো তো যে এই যে সি যোগটা নাইট্রোবেনজিন, আর নাইট্রোবেনজিন থেকে মনে রাখবা এ যোগের প্রকৃতি ভিন্ন হবে কিনা বিশ্ব, এ যোগের বিজারণে প্রাপ্ত যোগতি। তাহলে এ যোগে সি যোগের বিজারণে কোনটা আমি একটু দেখা দিচ্ছি, সি যোগ কোনটা, সি যোগ হচ্ছে এটা, এই যে সি যোগ হচ্ছে নাইট্রোবেনজিন। তো নাইট্রোবেনজিনকে যদি বিজারিত করা হয় এনিলিন তৈরি হয়, এই যে এনিলিন তৈরি হয়, এনিলিন মানে NH2 এনিলিন তৈরি হয়। কি তৈরি হয়? এনিলিন তৈরি হয়। আমি আবার বলছি এনিলিন তৈরি হয়। তো এনিলিন যদি তৈরি হয় তাহলে এ যোগের প্রকৃতি ভিন্ন হবে কিনা, তাহলে অবশ্যই ভিন্ন হবে। তাহলে এ যোগ হচ্ছে ইথাইন, আর হচ্ছে এ যোগটা হচ্ছে ইথাইন, আর এই এনিলিন, তাহলে ইথাইনটা হচ্ছে কি অম্লধর্মী। তাহলে প্রশ্নটা কি বলছে, ইথাইন অম্লধর্মী, অ্যামোনিয়া ক্ষারধর্মী, দ্যাটস ইট, আর কথা না। তাহলে এই প্রশ্নটার আনসার হচ্ছে যে এই কথাটা মানে হচ্ছে এটা, যে এনিলিন, এই যে এনিলিন হচ্ছে ক্ষারধর্মী, এটা ক্ষারধর্মী, আর এ যোগটা ইথাইন, এই যে এ যোগটা হচ্ছে ইথাইন, সি তে বলবো সি। তাহলে এটা হচ্ছে অম্লধর্মী। তাহলে অম্লধর্মী কেন হচ্ছে, কেন? কারণ এটা কি হয় বলো, sp সংকরিত, তারপর মানে সহজে ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে অথবা লবণের সাথে বিক্রিয়া করতে পারে। তাহলে লবণের সাথে কেমন বিক্রিয়া করে, দেখো এই এনিলিনটা, দেখো 2টা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, তাহলে যে এই Na এখানে সি ট্রিপল বন্ড, সি এখানে Na, তাহলে দেখো যদি প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, যদি সে অম্লধর্ম না হতো তাহলে হাইড্রোজেনের সাথে সে বিক্রিয়া করতে পারতো না, মানে হাইড্রোজেনকে সে সরাতে পারতো না। এই কারণে ইথাইন অম্লধর্মী। sp সংকরিত, কার্বন কার্বন বন্ধনের দূরত্বটা কম, ফলে কার্বনের সাথে কার্বনের বন্ধনে আকর্ষণ বেশি, কিন্তু কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন আছে সেই আকর্ষণটা কম, মানে কার্বনের সাথে যে হাইড্রোজেনের যে সম্পর্ক সেই জিনিসটা কম আছে। তো সেই জিনিসটা কম থাকলে কি হচ্ছে বলো তো, মানে কার্বনের সাথে কার্বনের সম্পর্ক sp সংকরণ, আবার তাদের মধ্যে বন্ধন দূরত্বটা কম, আবার কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন দূরত্ব একটু বেশি এবং তারা পরস্পরকে কম আকর্ষণ করে, ফলে হাইড্রোজেনটা সহজে বের হয়ে যেতে পারে। তো আমরা জানি কোনো একটা যৌগে যদি হাইড্রোজেন যদি বের হয়ে যায় তখন তাকে আমরা অম্ল বলি। তার মানে কোনো যৌগ H+ দান করলে অম্ল। আর ক্ষারধর্মী কাকে বলে, তার মানে এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কী করে এনিলিনিয়াম আয়ন তৈরি করবে। তাহলে ক্ষারধর্মী একটা উদাহরণ দাও, যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে
এই NH2 সেটা দেখো HCl এর সাথে বিক্রিয়া করে এনিলিনিয়াম আয়ন তৈরি করবে, এনিলিনিয়াম আয়ন। তাহলে এনিলিনিয়াম আয়ন কেমন, এই যে NH, এই NH3+ আয়ন তৈরি করবে, প্লাস এখানে Cl মাইনাস। তাহলে এই যে যদি ক্ষার ধর্ম না হতো তাহলে এসিডের সাথে সে বিক্রিয়া করতো না। তাহলে এখানে দেখো প্রকৃতি ব্যাখ্যা করো, প্রকৃতি। তাহলে প্রকৃতি মানে কি, তার মানে সে কি ক্ষারটা দেখাইতে হবে যে ক্ষারধর্মী, এটা দেখাইতে হবে। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তোমাকে প্রশ্ন যেরকম দেওয়া হোক না কেন, তোমাকে কি করতে পারবে না বলো, আটকাতে পারবে না। তাহলে এই অংশ থেকে, বেনজিনের এই অংশ থেকে আমাদের আর আমাদের আর এই একটা কোনো টপিকে বাকি নেই। আচ্ছা ফাইন, এবার হচ্ছে বেনজিন অর্থপ্যারা নির্দেশক, খুবই ইম্পর্টেন্ট। বেনজিন অর্থপ্যারা নির্দেশক খুবই গুরুত্বপূর্ণ। যে বেনজিন অর্থপ্যারা নির্দেশক একটু মনে রাখবা, যে বেনজিন অর্থপ্যারা নির্দেশক খুবই ইম্পর্টেন্ট। বেনজিন অর্থপ্যারা নির্দেশকটা, যে বেনজিন অর্থপ্যারা নির্দেশক একটু মনে রাখবা। বেনজিন বলয়ে অর্থপ্যারা নির্দেশকের ভূমিকা, অর্থপ্যারা নির্দেশ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থপ্যারা নির্দেশকের ভূমিকা একটু মনে রাখবা, আর কিচ্ছু লাগবে না। কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে আর কিচ্ছু লাগবে না। তো আমি যা যা বললাম, তোমরা যারা একদম বিপদ, অবস্থা খারাপ, তারা শুধু আমি যা যা পড়াচ্ছি এগুলো যদি ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমার আর কি হবে না, তোমার আর সমস্যা হবে না। মানে একদম সিলেক্টিভ পড়া, যে যা যা আসবে পরীক্ষায় তাই পড়াচ্ছি, এর বাইরে কোনো কিছু পড়াচ্ছি না। তাহলে অর্থপ্যারা নির্দেশক কারা? তো বেনজিন বলয়ে যারা বেনজিন বলয়ে ইলেকট্রন যোগানদাতা, মানে বেনজিন বলয়ে যারা ইলেকট্রন যোগানদাতা, তারা অর্থপ্যারা নির্দেশক। তাহলে অর্থপ্যারা নির্দেশক হচ্ছে যেমন CH3, তাহলে অর্থপ্যারা নির্দেশক। তাহলে OH অর্থপ্যারা নির্দেশক, ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক, এনিলিন, যে অ্যামোনিয়া মূলক, ইমিনোমূলক, সেগুলো অর্থপ্যারা নির্দেশক। এই কয়েকটাই শুধু তোমার লাগবে, এর বাইরে তোমার লাগবে না। এই কয়েকটা তোমার লাগবে, এর বাইরে তোমার লাগবে না অর্থপ্যারা নির্দেশক। এখন দেখো অর্থপ্যারা নির্দেশক হলে কী ধরনের ঘটনাগুলো ঘটবে দেখো, মানে জাস্ট কনসেপ্টটা মাথায় রাখবা, কনসেপ্ট, আর কিচ্ছু লাগবে না। রেজোনেন্স ঘটবে, রেজোনেন্সটা দেখাবো। তো আমি অর্থপ্যারা, তাহলে তোমাকে যদি বলি যে বেনজিন বলয়ে CH3 এর ভূমিকা, তোমাকে প্রশ্ন করা হলো যে বেনজিন বলয়ে CH3 এর ভূমিকা। দেখো বেনজিন বলয়ে CH3 এর ভূমিকা, দেখো CH3 এর ভূমিকা, CH3 মূলকের ভূমিকা, এই যে ভূমিকা, তাহলে ঘটনাটা কী হবে? তার মানে বেনজিনগুলো রেজোনেন্স ঘটাবে, অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বাড়াবে। তাহলে অর্থ এবং প্যারা অবস্থানে যদি ইলেকট্রনের ঘনত্ব বাড়ায়, তাহলে কোনো একটা ইলেকট্রোফাইল যদি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রোফাইল যুক্ত হবে। দ্যাটস ইট। জিনিসটা একটু খেয়াল করো, মনে করো এটা আগে লিখিও না, বুঝে দিচ্ছি, দেখো আগে তোমরা বুঝে নাও। মনে করো এটা একটা যৌগ, তার মানে এটা CH3, তার মানে বেনজিন বলে CH3 মূলক আছে। এখন যদি তার সাথে আমি HNO3 যুক্ত করতে চাই, তো HNO3 যুক্ত করতে, তাহলে দেখো এই NO2 মূলক মানে ইলেকট্রোফাইলটা, তার ইলেকট্রোফাইলটা কোথায় যুক্ত হবে? অর্থ এবং প্যারা অবস্থানে। তার মানে এই ইলেকট্রোফাইলটা এই জায়গাতে যুক্ত হবে, দেখো এই জায়গাতে যুক্ত হবে। দেখো এই CH3, তো এই যে অর্থ, এই যে এখানে NO2 যুক্ত হবে, এখানে NO2 যুক্ত হবে, এখানে NO2 যুক্ত হবে। তো তাহলে দেখো এটার কারণে, মানে এই যৌগটার কারণে, এই মূলকটার কারণে বেনজিন বলয়ে ইলেকট্রোফাইল যেটা NO2 মূলক, যেটা এই NO2 মূলকটা অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হচ্ছে, এই কারণে এই বেনজিন বলে এদের ভূমিকাটা অনেক বেশি। আমি আবার বলছি, এই কারণে বেনজিন বলে এদের ভূমিকাটা অনেক বেশি, সোজা কথা। এই কারণে বেনজিন বলে এদের ভূমিকাটা অনেক বেশি। কনসেপ্টটা ক্লিয়ার, কোনো ঝামেলা নাই, একদম টেনশন করতে হবে না। তাহলে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে তুমি এখন এটা বুঝতে হবে যে কেন এই জায়গাতে যুক্ত হয়, দ্যাটস দ্য পয়েন্ট। এই কারণে তোমাকে রেজোনেন্সটা দেখাতে হবে। মানে বিষয়টা কি আমি ক্লিয়ার করি, যে বেনজিন বলে যদি কোনো কারণে এই মূলকটা যুক্ত থাকে, বা এই মূলকটা যুক্ত থাকে, বা এই মূলকটা যুক্ত থাকে, তাহলে ওই ইলেকট্রোফাইল যেগুলো, যে কোনো ইলেকট্রোফাইল যদি ঢুকতে চায়, তাহলে সেই ইলেকট্রোফাইলগুলো অর্থ এবং প্যারা অবস্থানে ঢুকবে। দ্যাটস ইট। সেই ইলেকট্রোফাইলগুলো কোথায় ঢুকবে বলো? অর্থ এবং প্যারা অবস্থানে ঢুকবে। এই অর্থ প্যারা অবস্থানে ঢুকার কারণেই মূলত এটার নাম হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। অর্থ এবং প্যারা অবস্থানে ঢুকার কারণেই মূলত কি এগুলো কি অর্থপ্যারা নির্দেশক। এনাফ, অর্থ এবং প্যারা অবস্থানে ঢুকার কারণেই এরা মূলত অর্থপ্যারা নির্দেশক, আর কিছু লাগবে না। তো তাহলে একটু চিন্তা করো যে বেনজিন বলয়ে, যদি এখন জিনিসটা খেয়াল করো, দেখো বেনজিন বলয়ে ব্যাপারটা একটু খেয়াল করো, সবাই একটু দেখো যে কী ঘটনাটা ঘটবে, একটু ভালো করে খেয়াল করো। দেখো একটু মনোযোগ সহকারে খেয়াল করলে তোমার জন্য সহজ হবে। তাহলে দেখো এই বেনজিন বলে প্রথমে যখন CH3 ভূমিকা রাখবে, তখন তুমি কি করবা? 5টা আঁকবা, 5টা। আমি দেখ সোরানিয়াম শিখে দিচ্ছি। দেখো এই একটা 5টা বেনজিন বলে আঁকবে, যে 5টা বেনজিন বলে আঁকবা। তো 5টা বেনজিন বলে আঁকো। তুমি যদি 5টা বেনজিন বলে আঁকতে চাও, তাহলে একটা একটা করে আঁকো। একটা এভাবে চিহ্ন দাও, এভাবে দাও, দেন এভাবে বেনজিন 5টা আঁকো। একটু ভালো করে আমার দিকে তাকাও, দেখো 5টা আঁকো, এই যে এইভাবে দিয়ে 5টা আঁকো। দেখো 1টা 2টা 3টা, এখানে 3টা, এখানে 3টা আঁকলাম, 1টা 2টা 3টা, তারপর দেখো এবার 4টা, এই 4টা, দেন 5টা, আঁকো 5টা।
একটু খেয়াল করো, তাহলে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়াবে। তাহলে দেখো প্রথমে এখানে CH3, যে CH3 দাও, যে CH3, তাহলে দেখো এখানে যে মূলকটা, যে দ্বিবন্ধনটা যেই পাশে দিবা, ঠিক লাস্টেরটাতে দ্বিবন্ধনটা, দেখো লাস্টেরটাতে দ্বিবন্ধনটা তার উল্টা পাশে দিবে। দেখো তার উল্টা পাশে, দেখো এটা যেই পাশে আছে তার উল্টা পাশে দাও, যে এখানে একটা দিবা, এখানে একটা দিবা, এখানে একটা দিবা, যাতে সহজ মুখস্থ করা সহজ হয়ে যায়। তো এখন দেখো এটা মানে বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্ব বাড়াবে, দেন দেখো এটা ইলেকট্রন ঘনত্ব বাড়াবে। তো তাহলে দেখো এই ইলেকট্রনটা এখানে যাবে, দেন এখানকার ইলেকট্রনটা এখানে আসবে। কথাটা এরকম, ইলেকট্রনটা এখানে যাবে, তো এখানে যদি ইলেকট্রনটা যায় তাহলে এই জায়গাতে ডাবল বন্ধন হয়ে যাবে, তাহলে এই জায়গাতে CH3 হয়ে এখানে কী হবে বলো, এটা পজিটিভ হয়ে যাবে। দেন এইখানকার ইলেকট্রন যদি এখানে যায় তাহলে এই জায়গাতে নেগেটিভ হয়ে যাবে, দ্যাটস ইট। তো তাহলে এখন দেখো এই জায়গায় যদি পজিটিভ হওয়ার ব্যাপারটা, তাহলে সবগুলোতে পজিটিভ হওয়ার ব্যাপারটা থাকবে CH3, তাহলে এতটুকু পর্যন্ত দেখো এখানে CH3 এখানে থাকবে, পজিটিভটা থাকবে। তো এখন একটু চিন্তা করো, পজিটিভ যদি থাকে একটু মনে রাখো, তো এই বাকি জায়গাতে, এই জায়গাতে দ্বিবন্ধন থাকবে। তো এখন আসো যে এই জায়গাতে নেগেটিভ, এখানেও নেগেটিভ হবে, এখানে তার অর্থ এবং প্যারা অবস্থানে, দেখো অর্থ এবং প্যারা অবস্থানে নেগেটিভ চার্জ। এখন কেমন হয়েছে দেখো, যে জায়গাতে নেগেটিভ আছে তাহলে এখানে তার বিপরীত পাশে এটা এবং এটা দাও, মানে উল্টা, মানে একবার পরপর দিবা। ঠিক এখানে দেখো এখানে এটা এবং এটা দাও। এখন দেখো ইলেকট্রনগুলো কীভাবে যায়, তাহলে এখানকার ইলেকট্রনটা এখানে যাবে, দেন এখানকার ইলেকট্রনটা এখানে যাবে। এখন আমাকে বলো ইলেকট্রন যে এখানে যাচ্ছে, তাহলে অর্থ এবং প্যারা, যে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্বটা বাড়ছে না? ওই বাড়ার কারণে ওই যে এই মূলকটা, মানে যে কোনো ইলেকট্রোফাইল NO2 মূলক বা যে কোনো সহজে ওই জায়গাতে যুক্ত হবে, এই কারণে এটাকে অর্থপ্যারা নির্দেশক বলে। তো এখন সোরা নিয়মটা কীভাবে, প্রথমে তুমি এটা আঁকবা, এটা মানে 5টা আঁকবা, 5টাকে এটা যেই করবা এটা তার উল্টা করবা, আর অর্থ এবং প্যারা অবস্থায় নেগেটিভ চার্জ দিবা, আর এই জায়গাতে সবগুলো সমান। এখানে যেটা হবে, এটা বন্ধনটা এখানে তৈরি হওয়ার পর, মানে এটা এখানে আসছে, এটা এখানে আসছে, দেন এটা ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, বাকিটা ঠিক থাকবে। এখন দেখো এখানে মাইনাস দিছো, তাহলে প্যারা অবস্থানে, তাহলে অর্থ প্যারা অবস্থান কাকে বলে তুমি নিশ্চয়ই জানো, যে বেনজিন বলয়ে। দেখো বেনজিন বলয়ে, দেখো এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। 2 এবং 6কে অর্থ বলা হয়, এই যে 2 এবং 6, এটা এই দুইটা হচ্ছে অর্থ। 2 এবং 6 অবস্থানকে অর্থ বলা হয়, অর্থ। তারপরে দেখো 3 এবং 5 এই অবস্থানকে বলা হয় মেটা, আর 4 অবস্থানকে বলা হয় প্যারা। একটু মনে রাখবা বেঞ্জিন বলয়ের এই ব্যাপারটা একটু মাথায় রাখবা, অর্থপ্যারা নির্দেশকের ব্যাপারটা। তো তাহলে একটু চিন্তা করো যে বেঞ্জিন বলয়ে কার্বনের অবস্থানগুলোর উপর নির্ভর করতেছে তোমার বিষয়গুলো, এই যে বিষয়গুলো যেটা দেখলাম, কার্বনের ইলেকট্রনের ঘনত্বটা কোনখানে বাড়ে, কোন কার্বনে বাড়ে, অর্থ এবং প্যারা অবস্থায় ইলেকট্রন ঘনত্ব বাড়ে। তো বাড়লে তাহলে এখানকার ইলেকট্রনটা এখানে যাবে, দেন এখানকার ইলেকট্রন এখানে যাবে, এখানকার ইলেকট্রন এখানে আসার কারণে এটা নেগেটিভ হয়েছে, দেন এখানকার ইলেকট্রন এখানে গেলে, এখানকার ইলেকট্রন এখানে গেলে আগের মতো হয়ে গেল। তাহলে ফলে একটা রেজোনেন্স তৈরি হবে। এখন তুমি আমাকে বলো যে তুমি যদি স্যার আমাকে বলো যে স্যার আমি OH মূলকের প্রভাব লিখবো, বেঞ্জিন বলো OH মূলকের প্রভাব লিখবো, যে বেঞ্জিন বলয়ে OH মূলকের প্রভাব সেম, আবার সেম আগের মতো কেমনে হবে দেখো, এটাকে যদি আমি কপি করি মারে দিই সেমই হবে। দেখো এটাকে যদি আমি জাস্ট কপি করবো, যে আর কিচ্ছু করবো না, দেখো জাস্ট এখানে আমি কপি করবো, দেখো কপি করে আমি জাস্ট এখানে যদি লিখি, দেখো একটু জিনিস লিখি, তুমি দেখো তুমি বলো যে আল্লাহ এত সোজা। দেখো এই বেঞ্জিন বলে, দেখো এখানে এটা আমি লিখে দিলাম, লিখে দিয়ে এখানে আমি এটা দিলাম। দেখো জাস্ট আমি কি করব, জাস্ট এই CH3 পরিবর্তে আমি CH3 পরিবর্তে আমি OH লিখবো। দেখো এই যে OH লিখবো, এই যে OH, জাস্ট এই CH3 পরিবর্তে আমি OH দিব, জাস্ট CH3 পরিবর্তে OH দিব, আর কোনো অমিল নেই, সবগুলো মিল আছে। দেখো CH3 পরিবর্তে আমি OH দিব, দেখো OH, এই যে OH দিব, CH3 পরিবর্তে OH। তো তাহলে এবার দেখো, তো তাহলে এখানে আমার এই যে ফেনল তৈরি হলো, যে ফেনল OH সেম। তাহলে তুমি সোরানিয়াম কীভাবে করবা, প্রথমে 5টা আঁকবা, এটা যেরকম হবে সেটা তার বিপরীত হবে। তারপর অর্থ এবং প্যারা অবস্থানে নেগেটিভ চার্জ দিবা, অর্থ প্যারা অবস্থানে নেগেটিভ, ওই যে অর্থ প্যারা অর্থ নেগেটিভ চার্জ দিবা। যে জায়গাতে নেগেটিভ চার্জ দিবা তার এক গড় পরপর দ্বিবন্ধন দিবা, এই যে এক গড় পর দ্বিবন্ধন, এক গড় পর দ্বিবন্ধন, এক গড় পর দ্বিবন্ধন, মানে এক গড় আশেপাশে এক গড় বাদে দ্বিবন্ধন হবে। তো বাকিটা এখানে এটা যেটা হবে বাকিগুলো তো সেটা হয়ে যাবে দ্বিবন্ধন। এবার বাকিগুলো ইলেকট্রনগুলো খালি নির্দেশ করবা, এটা এখানে গেলে এটা এখানে যাবে, আর এই ইলেকট্রন যদি এখানে যায় তার মানে গুণোন্নত অবস্থা থাকবে, রেজোনেন্স হবে। ইলেকট্রন কী হবে বলো তো, রেজোনেন্স হবে। তাহলে এবার তোমাকে ক্লোরিন দেখ অ্যামোনিয়া দেখ, কোনো ব্যাপার না, একদম পানির মতো। অ্যামোনিয়া দিলেও তুমি সেমই, তার মানে এনিলিনের ক্ষেত্রেও যদি দেয় তাহলে সেমই, আর কোনো ঝামেলা নেই। আমি আবার বলছি, যদি এনিলিনের ক্ষেত্রে দেয় মানে এনিলিন দে তাও সেম, তাও এখানে কোনো ঝামেলা নেই। আমি আবার বলছি যদি এনিলিন দে, এনিলিনের ক্ষেত্রেও সেম, সেখানেও কোনো ঝামেলা নাই। ঝামেলা নাই সোজা কথা, মানে কোনো হিসাব নাই, সোজা কথা। কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি আবার বলছি কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে, দ্যাটস ইট। এই কনসেপ্টটা যদি মাথায় রাখো, তোমাকে যেরকম বা যেভাবে দেওয়া হোক না কেন তোমাকে আটকাতে পারবে না। মানে পারবে না, সোজা কথা, তোমাকে আটকাতে একদমই পারবে না। সো কনসেপ্টটা ক্লিয়ার করবা, তাহলে দেখবে যে বাকিটা তোমার জন্য পানির মতো সোজা। ওকে ফাইন, তাহলে কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো। এবার আসো প্যারা নির্দেশক। এখানে একটা কাহিনী আছে, আমি তোমাকে বলবো যে এবার হচ্ছে মেটা নির্দেশক, যে বেনজিন বলে নাইট্রোমূলকের ভূমিকা, বেনজিন মেটা নির্দেশক, এই যে মেটা নির্দেশক।
মেটা নির্দেশক জাস্ট কনসেপ্টটা মাথায় রাখবে, মেটা নির্দেশক। তো NO2 মূলক যাদের কাছে যে NO2 মূলক থাকবে, NO2 মূলক এরা মেটা নির্দেশক হিসেবে কাজ করবে। তারপর CHO, এই যে CHO এরাও মেটা নির্দেশক হিসেবে কাজ করে। তারপর দেখো COOH এরাও মেটা নির্দেশক হিসেবে কাজ করবে। তো মেটা নির্দেশক হিসেবে কাজ করলে মানে মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বাড়াবে। তাহলে মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়াবে মানে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব কমাবে, মানে অর্থ এবং প্যারা অবস্থানে পজিটিভ চার্জ হবে আর মেটা অবস্থানে নেগেটিভ চার্জ হবে। সেটা আমি দেখাচ্ছি। দেখো মনে করো এই বেনজিন বলো, এটা বেনজিন বলো, একটু ভালো করে খেয়াল করো, আঁকো, আমি তোমাকে জাস্ট আঁকাচ্ছি, একটু খেয়াল করো নাইট্রোমূলকের ভূমিকা। তাহলে এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা, এখানে N দিলাম, ডাবল বন্ড দিলাম, O দিলাম, তাহলে মাইনাস দিলাম। দেখো এই পাশে আমি এটা মাইনাস দিলাম, এটা প্লাস দিলাম, প্লাস হবে। কারণ দেখো এখন তুমি একটু খেয়াল করো এই জিনিসটা, মানে এখানকার এই ব্যাপারটা, তুমি বাকি ইয়াটা 5টা আঁকো, 1টা 2টা 3টা 4টা 5টা, একটু খেয়াল করো। তাহলে এখানেও আরও আঁকো, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে তোমাকে চোরা নিয়ম শিখাবো। দেখো এখানে দেখো, দেন এইটা 5টা, একদম 5টা, এই যে 5টা হয়েছে কিনা একটু দেখো, 5টা হয়েছে কিনা একটু দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, আমি আবার বলছি 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে ফাইন, তোমার আর কোনো ঝামেলা নেই। তো তাহলে তুমি একটু খেয়াল করো, সহজভাবে চিন্তা করবা, তাহলে তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে দেখো ভালো করে দেখো, আর কোনো ঝামেলা নেই, একদম ভালো করে দেখো। দেখো এদিকে দেখো, এই জায়গাতে ইলেকট্রনটা এখান থেকে এখানে যাবে। তাহলে এই বেনজিন বলে থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে, তাহলে বেনজিনকে সক্রিয়তা হ্রাসকারী, এটাকে সক্রিয়তা হ্রাসকারীমূলকও বলা হয়। সক্রিয়তা হ্রাসকারীমূলক, সক্রিয়তা হ্রাসকারীমূলক, এই যে হ্রাসকারীমূলক বলা হয়। কি বলা হয় আবার বলো? সক্রিয়তা হ্রাসকারীমূলক বলা হয়। কি বলা হয়? সক্রিয়তা, মানে সক্রিয়তা কমায় ফেলবে। এখন দেখো এই জায়গাতে আমি যে ত্রিবন্ধন দিলাম, দেখ এটা যেটা লিখলাম 5ম নম্বরে তার উল্টো হবে। দেখো এখানে দিয়ে এই N তো প্লাস দিব, এই জায়গাতে একক বন্ধন হবে, এই ডাবল বন্ড এখানেও দেখো এই জায়গাতে এখানে এখানে এখানে, তার মানে যে এটাতে যেটা দিবা একদম লাস্টেরটা তার উল্টো হবে। দ্যাটস ইট, আঁকাটা এরকম, এটা যেটা হবে লাস্টেরটা তার উল্টো হবে। পজিটিভ চার্জ কেন? ইলেকট্রন যদি এখানে চলে যায় এখানে পজিটিভ চার্জ হবে। তো এখন দেখো যদি পজিটিভ হয় তাহলে এই পাশে ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, এখানে এখানে ডাবল বন্ড তৈরি হবে, ডাবল N হবে, তাহলে এখানে পজিটিভ চার্জ, এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ। এই জিনিসটা 4বার, মানে এখানে ডাবল বন্ড N দিবা, প্লাস দিবা, এখানে O মাইনাস, এখানে O মাইনাস, এখানে ডাবল বন্ড N, এখানে O মাইনাস, এখানে O মাইনাস, দেখো অক্সিজেন মাইনাস, জাস্ট এখানে পজিটিভ চার্জ, দ্যাটস ইট, মানে সব জায়গায়। এখন দেখো এই জায়গাতে পজিটিভ, এই জায়গাতে পজিটিভ, এই জায়গাতে পজিটিভ, ফাইন। তো পজিটিভ যে জায়গাতে থাকবে তুমি একটু খেয়াল করো, কনসেপ্টটা ক্লিয়ার করো। তাহলে বাকি অংশটা এখানে একটা, আরেকটা এখানে, তাহলে এখানে, তাহলে এখানে এবং এখানে, তাহলে এখানে এখানে এবং এখানে। দেখো এখন আমি চিত্রগুলো আঁকবো। দেখো তো ইলেকট্রনটা দেখো এখানে এই ধনাত্মক চার্জ যেহেতু সৃষ্টি হয়েছে, ইলেকট্রনটা আবার এখানে যাইতে চাইবে। তো যাইতে চাইলে এই জায়গাতে মেটা অবস্থানে, মানে যাওয়ার সময় মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্বটা বাড়াবে, যাওয়ার সময় মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্বটা বাড়াবে। এই কারণে এটাকে মেটা নির্দেশক বলে। কি বলে বলো? এই কারণে এটাকে কি বলা হয় বলো? মেটা নির্দেশক বলে। আর বলো এই কারণে এটাকে কি বলা হয়? মেটা নির্দেশক বলা হয়। তো তাহলে দেখো এখন এই ইলেকট্রনটা এখানে গেছে, দেন এটা পজিটিভ চার্জের সৃষ্টি হয়েছে, দেন এখানকার ইলেকট্রনটা এখানে আসবে, দেন এই জায়গাতে নেগেটিভ চার্জের সৃষ্টি হবে। ওই কারণে এটাকে মেটা নির্দেশক বলা হয়। তার মানে এই জায়গায় ইলেকট্রন ঘনত্বটা কী করার জন্য, রিডিউস করার জন্য এখানকার ইলেকট্রনগুলো আসার সময় এই জায়গাতে, মানে এই জায়গাতে ইলেকট্রনের চার্জের ঘনত্বটা বাড়াবে, ফলে এটা মেটা নির্দেশক। তো তাহলে এবার আসো এখানকার ইলেকট্রনগুলো আবার এই জায়গাতে, সরি এখানে উল্টা, এখন দেখো এখানকার ইলেকট্রনগুলো আবার এই দেখো এখানকার ইলেকট্রনগুলো আবার এই জায়গাতে আসবে। তো এই জায়গাতে আসলে এখানকার ইলেকট্রনগুলো এই জায়গাতে আসবে, তো ফলে এখানে দ্বিবন্ধন হয়ে গেছে, আর এখানে সবগুলোই দেখছো কিনা দ্বিবন্ধনটা তৈরি হয়েছে। তার মানে এটা হচ্ছে মেটা নির্দেশক। তার মানে এটা ভালো করে একবার দুইবার তিনবার, আমি সোরা নিয়ম যেটা শিখেছি যে অর্থ এবং প্যারা অবস্থানে পজিটিভ দিয়ে দিবা, আর পজিটিভ যেখানে থাকবে তার এক ঘর পর পর এই বন্ধন হবে, আর এইখানে যেটা হবে সেটা তিনটাতে সেম হবে, আর এটা যেটা হবে এটা তার লাস্টেরটা বিপরীত হবে। এই কনসেপ্টগুলো যদি তুমি নিজের মতো করে লিখতে পারো তাহলে এনাফ, আর কিচ্ছু লাগবে না। এনাফ, চিত্রটা আগে দিতে পারলে পুরো বিষয়টা ক্লিয়ার। এখন আসো তোমাকে যদি বলে সক্রিয়তার ক্রম, দেখো সক্রিয়তার ক্রম খুবই ইম্পর্টেন্ট। দেখো সবচেয়ে বেশি সক্রিয় হবে কোনটা বলো তো? এটা টলুইন হবে। কেন? কারণ সক্রিয়কারী মূলক আছে। দেন বেনজিন হবে, দেন বেনজিন, দেখো দেন বেনজিন, কারণ বেনজিন নিরপেক্ষ। দেন এবার নাইট্রোবেনজিন, এবার দেখো দেন নাইট্রোবেনজিন। তাহলে এখন বলো নাইট্রোবেনজিনটা কেন বলো তো? তার মানে হ্রাসকারীমূলক, তাহলে সক্রিয়তার মধ্যে এটা সবচেয়ে সক্রিয়, অপেক্ষাকৃত কম সক্রিয়, আর এটা হচ্ছে সবচেয়ে হ্রাসকারীমূলক আছে এই কারণে। তার মানে এটার সাথে যদি কোনো একটা বিক্রিয়া হইতে যে পরিমাণ তাপ লাগবে, এটার সাথে বিক্রিয়া হইতে তাপের পরিমাণটা আরও বেশি লাগবে। কেন? কারণ এটা হ্রাসকারীমূলক হওয়ার কারণে বিক্রিয়ার গতি স্লো হয়ে যাবে। বিক্রিয়ার গতি কী হয়ে যাবে? স্লো হয়ে যাবে। আমি আবার বলছি বিক্রিয়ার গতি কী হয়ে যাবে? স্লো। তাহলে এটা এমসিকিউতে আসে যে নিচের কোনটি সক্রিয়তার ক্রম সঠিক, তাহলে এটা সক্রিয়, দেন এটা তোমাকে বলবে সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করো। সক্রিয়তার ক্রম আসলেই তুমি অর্থপ্যারা নির্দেশক দেখাই দিবা। কি দেখাই দিবা বলো? অর্থপ্যারা নির্দেশক দেখাই দিবা, আর কোনো ঝামেলা নাই। আর একদম এখানে আর কিচ্ছু তোমার শিখা লাগবে না। তো তাহলে এখান থেকে আমরা টিএনটি প্রস্তুতিটা শিখবো।
টিএনটি প্রস্তুতিটা শিখবো আমি। আর দেখো টিএনটি প্রস্তুতিটা শিখলে হবে। টিএনটিটা আমি শিখবো, তারপর দেখো আর কোনোটা শিখার দরকার আছে কিনা আমি দেখতেছি। টিএনটিটা শিখবো, হ্যাঁ টিএনটি, রাইট, টিএনটিটা শিখলে হবে। টিএনটিটা, হ্যাঁ টিএনটি প্রস্তুতিটা শিখলে হবে, আর কিছু লাগবে না। টিএনটি প্রস্তুতিটা শিখলে হবে, আমাদের আর কিছু লাগবে না। টিএনটি প্রস্তুতি, ওকে ফাইন। আসো টিএনটি প্রস্তুতি শিখবে এখন। ট্রাইনাইট্রোটোলুইন, দেখো ট্রাইনাইট্রোটোলুইন, এখন টিএনটি প্রস্তুতি, দেখো টিএনটি প্রস্তুতি, এটা পরীক্ষা আসে। টিএনটি প্রস্তুতি, প্রস্তুতি প্রস্তুতি মানে এই কনসেপ্টগুলো থেকে। তাহলে টিএনটি প্রস্তুতি কীভাবে, মনে করো এই বেনজিন, এটা হচ্ছে একটা টলুইন। তো টলুইনের সাথে দেখো সিএসসি, টলুইনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দাও, HNO3 বিক্রিয়া দাও। তাহলে দুইটা যদি বিক্রিয়া দাও, তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে, দুইটা টলুইন তৈরি হবে। তাহলে প্রথমে দেখো এই যে প্রথমে 3 ডিগ্রি সেলসিয়াস মানে তাপমাত্রা কম লাগবে। তো প্রথমে কি তৈরি হচ্ছে দেখো CH3, দেন দেখো এখানে নাইট্রো, দেন এখানে দেখো এটা এবার বিক্রিয়া দাও, তাহলে এখানে CH3, তাহলে এটা নাইট্রোমূলক। তার মানে অর্থ এবং প্যার অবস্থানে নাইট্রোমূলক হয়েছে, অর্থ এবং প্যার অবস্থানে নাইট্রোমূলক হয়েছে। তাহলে অর্থোনাইট্রোটোলুইন, প্যারানাইট্রোটোলুইন। তাহলে এটাকে আমরা বলবো অর্থোনাইট্রোটোলুইন, নাইট্রোটোলুইন। আর এটা হচ্ছে প্যারা অবস্থানে আছে নাইট্রোটোলুইন। দেখো একটা অর্থোনাইট্রোটোলুইন, একটা প্যারানাইট্রো। দেন দোনোটার সাথে যদি আবার বিক্রিয়া দাও, তখন 60 ডিগ্রি তাপমাত্রা তখন বেড়ে যাবে, তখন দেখো এই দোনোটা মিলে প্যারানাইট্রোটোলুইন। দেখো এখানেও নাইট্রোমূলক হবে আর এখানেও নাইট্রোমূলক হবে, তাহলে এটা টোলুইন। দেন এর সাথে যদি আবার তুমি কত 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া দাও, আবার 90 ডিগ্রি, তখন সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড HNO3 বিক্রিয়া দাও, তাহলে দেখো এই টিএনটি তৈরি হবে, ট্রাইনাইট্রোটোলুইন। দেখো এই CH3 হবে এখানে, দেন এখানে নাইট্রোমূলক হবে, দেখো এখানেও নাইট্রোমূলক হবে আর এখানেও নাইট্রোমূলক হবে। তাহলে এটার নাম কি হবে, 246 ট্রাইনাইট্রো। 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, তাহলে 246 ট্রাইনাইট্রো মানে নাইট্রোটোলুইন, মানে টলুইন। তার মানে কয় নাম্বার কার্বনে, 2, 4, 6 এই কার্বনগুলোতে কি আছে, নাইট্রোমূলক আছে। ট্রাইনাইট্রোটোলুইন উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে, ট্রাইনাইট্রোটোলুইন। আবার বলো কি উৎপন্ন হচ্ছে, ট্রাইনাইট্রোটোলুইন উৎপন্ন হচ্ছে। মনে থাকবে কিনা বলো, কি উৎপন্ন হচ্ছে বলো, ট্রাইনাইট্রোটোলুইন উৎপন্ন হচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা খুব মানে কনসেপচুয়ালি যদি আমরা লিখতে পারি বা পড়তে পারি, তাহলে আমাদেরকে আসলে কেউ আটকাতে পারবে না। তুমি একটু মাথায় রাখবা যে তোমাকে যেভাবে যদি তুমি কনসেপ্টটা ভালো বুঝতে পারো, মানে সহজভাবে যদি চিন্তা করতে পারো, তাহলে আসলে তোমার কোনো কী হবে না বলো, কোনো টেনশন মানে একদমই হবে না। সোজা কথা, মানে সহজভাবে হবে এবং তুমি সহজভাবে তুমি পারবা, দ্যাটস ইট। আর তোমার কাছে কোনো ঝামেলাই মনে হবে না, সোজা কথা, আমি এটাই মাথায় রাখতেছি। তো তাহলে টিএনটি প্রস্তুতিটা শিখবে। এখন আসো এই কনসেপ্টগুলোর থেকে তুমি যদি পারো, তাহলে আর কোনো কিছু ঝামেলা নাই। একটা আসছে টলুইনের প্রতিস্থাপন বিক্রিয়া আছে, মানে ফুটন্ত টলুইনে ক্লোরিন গ্যাস চালনা করলে কী ঘটে, এটা পরীক্ষা আসছে। ফুটন্ত টলুইনে দেখো টলুইনে কি চালনা করলে, ফুটন্ত টলুইনে ক্লোরিন গ্যাস চালনা করে, যে ক্লোরিন চালনা করলে কি ঘটে, তাহলে দেখো এটা শুধু আমরা একটা বিক্রিয়া থেকে আমরা দেখবো। ফুটন্ত টলুইনে জাস্ট এটা দেখবা, আর কিছু দরকার নাই। ফুটন্ত টলুইনে কি চালনা করলে, দেখো ফুটন্ত টলুইনে দেখো একটু দেখাচ্ছি আমি যা পড়াচ্ছি, শুধুমাত্র যেগুলো পরীক্ষা আসবে সেগুলো, এর বাইরে কোনো কিছু মাথায় রাখবে না, একদমই না। আর কোনো কিছু মাথায় রাখারও দরকার নেই, মাথায় রাখলে মাথা নষ্ট হয়ে যাবে, সোজা কথা। মানে কিছুই পারবে না, দেখবে যে পরীক্ষার হলে, মানে কনসেপ্টটা মাথায় রাখবা, দ্যাটস ইট। আর কিচ্ছু মাথায় রাখা লাগবে না, দ্যাটস ইট। মানে আমি যা বলতেছি সেটাই মাথায় রাখবা। ফুটন্ত টলুইনে দেখো, আমি কিছুক্ষণ আগে বললাম যে ফুটন্ত টলুইনে দেখো, এই যে এটা শুধু এটাই মাথায় রাখবা, যে ফুটন্ত, আমি দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে, এটা দেখো একটু খেয়াল করো, যে টলুইনের প্রতিস্থাপন, যে এটা টলুইনের প্রতিস্থাপন, দেখো এটা একটু খেয়াল করো, এটাই শুধু তোমার লাগবে, এটাই তোমার লাগবে। দেখো আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, বারবার আসে, বেশি আসছে পরীক্ষায়, সেটাও আমি দেখাবো। আরেকটা প্রশ্ন বেশি আসছে, দেখো এদিকে দেখো, এই ফুটন্ত টলুইনে ক্লোরিন গ্যাস চালনা করলে কী ঘটে। তাহলে দেখো প্রথমে কি ঘটবে, ফুটন্ত ক্লোরিন গ্যাস চালনা করলে, তাহলে এখানে কি বেনজাল ক্লোর, একটা হচ্ছে বেনজাইল, একটা হচ্ছে বেনজাল, আর একটা হচ্ছে বেনজিন। দেখো একটা হচ্ছে বেনজাইল, এটা বেনজাইল ক্লোরাইড, এর নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। কি, বেনজাইল ক্লোরাইড, আমি একটু লিখে দিচ্ছি, বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড। আর এটা হচ্ছে বেনজাল, আর এটা বেনজিন। আর এখানে ট্রাইক্লোরো, এখানে হবে ট্রাইক্লোরো, এটা বেনজিন হবে না, এটা বেনজাল ক্লোরাইড হবে, বেনজাল ক্লোরাইড।
আর এখানে বেনজিন ট্রাইক্লোরাইড হবে, ট্রাইক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, আর হচ্ছে বেনজিন ট্রাইক্লোরো, আমরা এটাকে ট্রাইক্লোরোটোলুইন বলতে পারি, অথবা মানে তার মানে কি তিনটা বেনজাইল, বেনজো ক্লোরাইড, এখানে বেনজো হবে, এটা বেনজো হবে, বেনজো হবে, বেনজো ট্রাইক্লোরাইড অথবা বেনজো ক্লোরাইড দিলে হবে, বেনজো ট্রাইক্লোরাইড দিলে হবে। তার মানে দেখো, মানে মূল যে বিষয়টা, তার মানে প্রতিটা বার একটা কাকে প্রতিস্থাপন করছে, প্রতিটা বারই তোমার কাকে যে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে। দেখো প্রথমে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে ক্লোরিন, দেন আরেকটা হাইড্রোজেনকে, দেন আরেকটা হাইড্রোজেনকে, তার মানে এটাই তৈরি হয়েছে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এটা এইচ নিউ হবে, এটা এইচ নিউ মানে হচ্ছে কি সূর্যালোক, এইচ নিউ, এটা নিউ হবে, সূর্যালোক, এটা নিউ হবে, এইচ নিউ হবে, আমি আবারও বলছি এইচ নিউ হবে, দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে টলুইনের প্রতিস্থাপন। এটা বোর্ডে আসছে। আরেকটা প্রশ্ন বেশি আসছে, সেটা হচ্ছে যে একটা মজার জিনিস, যে এনিলিন, মানে এনিলিনে দেখো, এনিলিনের নাইট্রেশনটা দেখো, এনিলিনের নাইট্রেশনটা একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে এনিলিন, এর নাইট্রেশনে কি হওয়ার কথা বলো তো? নাইট্রেশনে কি হওয়ার কথা? এর নাইট্রেশনে কি হওয়ার কথা, মানে এর নাইট্রেশনে তোমার কি নাইট্রো, মানে এটা যেহেতু অর্থপ্যারা নির্দেশক, তার অর্থনাইট্রো এনিলিন তৈরি হওয়ার কথা। কিন্তু এটার নাইট্রেশনে ব্যতিক্রম কেন ঘটে? এটা পরীক্ষায় আসে, ব্যতিক্রম কেন ঘটে। তাহলে কেন ঘটে একটু বলি। কারণ এনিলিনিয়ামের সাথে, এনিলিনিয়াম হচ্ছে ক্ষারধর্মী, দেখো এনিলিন ক্ষারধর্মী, তুমি এখানে লিখতে হবে যে এনিলিন ক্ষারধর্মী, দেখো এনিলিন ক্ষারধর্মী, এটি ক্ষারধর্মী, একটু মনে রাখো, এটি কি ধর্মী? ক্ষারধর্মী। তাহলে ক্ষারধর্মী হলে এটি কার সাথে বিক্রিয়া করে? যে এসিডের সাথে, HNO3 এর সাথে বিক্রিয়া করে, প্রথমে বিক্রিয়া করে এনিলিনিয়াম আয়ন তৈরি করে, ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এনিলিনিয়াম আয়ন তৈরি করে, এনিলিনিয়াম মানে একটু মুখস্থ করবা, এটা লাগবে, কারণ এটা বেশি আসছে। এনিলিনিয়াম আয়ন তৈরি করে, এনিলিনিয়াম আয়ন যদি তৈরি করে, একটু মনে রাখবা, এনিলিনিয়াম আয়ন যদি তৈরি করে, একটু খেয়াল করবা যে এনিলিনিয়াম আয়ন যদি তৈরি করে, তাহলে সেক্ষেত্রে আর এনিলিনিয়াম আয়নটা কি নির্দেশক? তাহলে দেখো খেয়াল করো, এটা বিক্রিয়া কীভাবে করবে একটু দেখো। এই NH2 এটার সাথে যদি HNO3 সাথে বিক্রিয়া হয়, তাহলে দেখো সেক্ষেত্রে এই যে এনিলিনিয়াম আয়ন তৈরি করে, যে এনিলিনিয়াম আয়ন, এই NH3 এটা তৈরি করে। তাহলে দেখো এটার নাম হচ্ছে এনিলিনিয়াম আয়ন, লিনিয়াম আয়ন তৈরি করে, এনিলিনিয়াম আয়ন তৈরি করে। তাহলে দেখো প্লাস এখানে দেখো এটা এনিলিনিয়াম আয়ন তৈরি করে। তো এনিলিনিয়াম আয়ন যদি তৈরি করে, তাহলে এটা মেটা নির্দেশক, এই এনিলিনিয়াম আয়ন মেটা নির্দেশক, লিনিয়াম মেটা নির্দেশক। তাই এনিলিনের নাইট্রেশন, এনিলিন হচ্ছে এই যে এটাকে এনিলিন বলে, এনিলিনের নাইট্রেশন, আমি আবার বলছি, বলো, তাই এনিলিনের নাইট্রেশনটা কী হবে বলো? তাই এনিলিনের নাইট্রেশনটা তাহলে কি অর্থপ্যারা নির্দেশক হয় না? অর্থপ্যারা নির্দেশক না হয়ে মেটা নির্দেশক হয়। সো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে তোমাদেরকে একদমই কষ্ট হবে না। আমি আবার বলছি, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তোমাকে যেরকম দেওয়া হোক না কেন, তোমাকে একদমই আটকাতে পারবে না। সো এটা পরীক্ষা আসে। এবার আমরা সোজা সৃজনশীলে চলে যাব। সৃজনশীলে যে আসলে কী ঘটনাগুলো ঘটে, আমি একটা করে সৃজনশীল তোমাকে দেবো। সৃজনশীলগুলো দেওয়ার পর দেন তুমি বুঝতে পারবে যে আসলে কত সহজ। আমি একটা সৃজনশীলগুলো দিচ্ছি এখন পুরো ব্যাপারটা হচ্ছে আমরা সৃজনশীলগুলো আমি দিচ্ছি তোমাকে। দেখো এবার দেখো, একটা সৃজনশীলগুলো আমরা দিচ্ছি, দেখো একটু খেয়াল করো। আমরা এখন সৃজনশীলে যাব, সৃজনশীল একটা করে দেবো, দেন তুমি দেখো, তুমি চিন্তা করবে যে আসলে কত সহজ। অনেক সহজ, শুধু সহজ না, অনেক সহজ। আমি একটা দেখাচ্ছি, প্রত্যেকটা সৃজনশীলগুলো আমি একটা করে দেখাচ্ছি তোমাকে। দেখো এখন আসো আমরা সৃজনশীলগুলো দেখবো। দেখো
দেখো একটা একটা সৃজনশীল আমি দেখাচ্ছি এবং আলোচনাও করতেছি যাতে করে তুমি পারো। দেখো এখন একটা একটা সৃজনশীল দেখাবো, আসো ভালো করে দেখো, একদম সোজা সৃজনশীল দেখাবো। মানে এর ভিতরে এই যে ইথাইনের সংকরায়নটা এখানে দেওয়া আছে, ইথাইনের সংকরায়ন এটা একটু লাগবে, যে ইথাইনের যেহেতু সংকরায়নটা চাইছে, সংকরায়নটা আমরা জানি sp সংকরণ ঘটে, বন্ধন কোণে যে বন্ধন যে দৈর্ঘ্য আছে কার্বন কার্বন ত্রিবন্ধন 1.2 ন্যানোমিটার। তারপর হচ্ছে এই ব্যাপারগুলো একটু বলতে হবে, দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে কার সংকরণ, এটা হচ্ছে ইথাইনের সংকরণ। যদিও বা ইথাইনের সংকরণটা কোথায় আছে, ইথাইনের সংকরণটা হচ্ছে তৃতীয় অধ্যায়ে আছে, তৃতীয় অধ্যায়ে আমরা পড়বো। বাট এখানে তুমি একটু জাস্ট পড়ে নিবা ইথাইন অম্লধর্মী এবং ইথাইনের সংকরণটা একটু পড়বা, দ্যাটস ইট। লাগবে আর কি, মাঝে মাঝে লাগে। তো আমি সোজা সৃজনশীলে চলে যাই। সৃজনশীল হচ্ছে আমি দেখাচ্ছি, দেখো তোমাদের এখান থেকে আমি দেখাচ্ছি একদম সৃজনশীল দিয়ে তোমাদেরকে আলাদা করে দেখা যায়। সৃজনশীলগুলো দেখো, এই ব্যঞ্জন সৃজনশীলটা আমি একটা একটা করে তোমাদের ইয়াতে দিয়ে দিচ্ছি, তোমাদের ইয়াতে যে শীটটা আমি দিচ্ছি সেখানে আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো একটা একটা সৃজনশীলগুলো আমি রাখতেছি। আচ্ছা আসো, দেন আমরা এর পরেরটা দেখব। এর পরেরটা সৃজনশীল নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। আমি একটু প্রত্যেকটা দেখানোর চেষ্টা করব। দেখো তোমরা সব পারবা, সবই পারবা যদি একটু বেসিক থাকে, দ্যাটস ইট। একটু এটা আনসারগুলো আমাদের তোমাদেরকে শিট দেওয়া হয়েছে, শিটের মধ্যে দেওয়া হয়েছে, আমাদের প্রাইভেট গ্রুপে শিট দেওয়া হয়েছে, শিটের মধ্যে এটা দেওয়া হয়েছে, এটা আনসারগুলো, এগুলো সবগুলো আনসার দেওয়া হয়েছে। তারপর আমি আলাদা করে তোমাদেরকে দেখা দিচ্ছি যাতে করে তোমাদের যাতে কনফিডেন্স লেভেলটা একটু বাড়ে। দেখো আমি যা যা পড়ালাম তাই পরীক্ষা আসছে, এর বাইরে কোনো কিছু আসবে না, আশা করতেছি আসবে না। সোজা কথা, একটু মাথা খাটাবা, দেখবা যে সহজ। চিন্তা করবে যে আল্লাহ এত সোজা চিন্তাও করিনি। দেখো এই কোয়েশ্চেনটার দিকে তাকাও, শেষ আমাদের এই যে 4টা কোয়েশ্চেন এখানে দিলাম, এবং 4টা কোয়েশ্চেন একটু দেখো। আল্লাহ, দেখো দেন এটা লাগবে। ওকে ডান। আসো আমরা এগুলো আগে সলভ করি, তারপর হচ্ছে দেখবো। ওকে ফাইন, আসো। তোমরা আবার এই শিটটা খোঁজার কোনো দরকার নাই, কারণ এই শিটটাতে সবগুলো উল্টাপাল্টা, অনেক বেশি জিনিস, এর দরকার নাই। এগুলো আমরা রেগুলার বেচে পড়াই, তো এত কিছু তো আমি বলছি আসবে না। তোমাকে যেটা যেটা আসবে সেটাই পড়াচ্ছি। এই শিটটা সব কিছু মিলে আমার প্রায় অনেকগুলো, একদম মানে বিশাল অনেক কিছু আছে। তো এত কিছু তো তোমার দরকার না, আমি যা যা লাগবে শুধু সেটাই পড়াচ্ছি, যেটা তোমার পরীক্ষায় আসবে শুধু সেটাই, এর বাইরে কোনো কিছু পড়াচ্ছি না। সো এটা নিয়ে তোমার এত ওরিড হওয়ার কোনো কারণ নেই। তাহলে প্রথমে একটু দেখো, আমি একটু এটাকে ওই পাশে নিয়ে যাই, কই ফাইন, একটু খেয়াল করবা, এটা পরের পেজে নিয়ে যাই। ওকে ডান, ওকে ডান। এটা হচ্ছে এটা রেয়া। এখন আমরা এখানে আসি, 3টা আমরা সিকিউ এখানে দিলাম। দেখো সৃজনশীল এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দেখো প্রথমে এটা দিলাম, তারপরে এটা, তারপরে আমরা এটা দিলাম। ওকে ফাইন। আসো এবার একটা একটা করে আমরা সলভ করার চেষ্টা করব। এটা এখানে দিলে এটা একটু এখানে দিই যাতে করে, এটা একটু এখানে দিই যাতে করে 3টা আমি তোমাকে সলভ করাতে পারি। ওকে ডান, একটু এই পাশে দিতে হবে না। ওকে ফাইন, এখন হয়ে গেছে। তো আসো এবার আমরা প্রতিটা জিনিস আমরা একটা একটা করে সলভ করার চেষ্টা করি। ওকে, তো প্রথমে একটু দেখো, একদম প্রথম যে সিকিউটা তুমি পারবা কিনা একটু দেখো। এই টপিক থেকে যে সিকিউ আসছে সেটা তুমি পারবা কিনা একটু দেখো। প্রথম যে সিকিউটা দেখো, তাহলে প্রথম সিকিউটা যে অ্যালকাইন থেকে বেনজিন তৈরি হবে, বেনজিন থেকে নাইট্রোবেনজিন, তাহলে সংজ্ঞাটা কিছুক্ষণ আগে আমি বললাম। তার বি থেকে সি যোগ, এই যে এ যোগের কার্বন পরমাণু সংকরায়ন, বি থেকে সি যোগের প্রস্তুতির কৌশল, এটা দেখাইছি কিছুক্ষণ আগে। বি থেকে সি মানে কি, নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। তাহলে এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল কিছুক্ষণ আগে পড়ালাম। এবার দেখো সি যোগের নাইট্রেশনের প্রাপ্ত, দেখো সি যোগের নাইট্রেশন হচ্ছে এটা, সি যোগের নাইট্রেশন অসুবিধা নেই। ডাবল সাইন। হ্যাঁ, একটু বিদ্যুৎ বিভ্রাটের জন্য একটু দুঃখিত, আমাদের যা যা করেছি তাই চলে গেছে, তো এটা আশা করি বুঝতে পারবা। ফজ মোড দিয়ে আবার রেকর্ড করতেছি। যাই হোক, বিদ্যুৎ বিভ্রাট তো স্বাভাবিক, এখন আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা। তো তাহলে একটু দেখো সবাই, যে আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে, একটু খেয়াল করো, যে বুঝে নাও। সেটা হচ্ছে যে সি যোগের নাইট্রেশন প্রক্রিয়া অর্থবের অবস্থান যুক্ত হয় না কেন। দেখো এই প্রশ্নটা আমি বলছিলাম না আসবে, যে সি যোগের নাইট্রেশন প্রক্রিয়া। তাহলে দেখো এটা হচ্ছে নাইট্রোবেনজিন থেকে এটা এনিলিন, এটা হচ্ছে এনিলিন, এটা এনিলিন, আর এটা হচ্ছে নাইট্রোবেনজিন, এটা নাইট্রোবেনজিন। তো
তাহলে এখন আমাকে বলো এই এনিলিনের অর্থোপ্যারা অবস্থানে যুক্ত হবে না, কেন হবে না বলো তো? কারণ হচ্ছে এনিলিনিয়াম আয়ন তৈরি করে, তো এনিলিনিয়াম আয়ন তৈরি করলে তাহলে সেটা কি মেটা নির্দেশক। দ্যাটস ইট এনাফ। এই কথাগুলো বিক্রিয়াটা আমি যেভাবে লিখছি সেভাবে লিখে দিতে পারলেই হবে, আর কিছু লাগবে না। মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, দ্যাটস ইট। আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে পুরো বিষয়টা তোমার কাছে উল্টাপাল্টা মনে হবে, সোজা কথা একদম উল্টাপাল্টা মনে হবে। তারপর দেখো এ বি সি যোগের ইলেকট্রোকোষী প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম। তাহলে দেখো এটা এ যোগ, এটা বি যোগ, এটা সি যোগ, তাহলে সবচেয়ে সক্রিয় বলো কোনটা? এনিলিনটা সবচেয়ে সক্রিয় হবে, কারণ অর্থোপ্যারা নির্দেশক এটা, এই যে এনিলিনটা সবচেয়ে বেশি সক্রিয় হবে। তারপরে কোনটা সক্রিয় হবে? এরপরে সক্রিয় হবে কোনটা? এরপরে হচ্ছে বেনজিন সক্রিয় হবে। দেখো বেনজিন কেন বলো তো? ওই যে অর্থোপ্যারা নির্দেশক এই কেন সক্রিয় বেশি। আর সবচেয়ে কম সক্রিয় কোনটা? নাইট্রোবেনজিন। এই যে নাইট্রোবেনজিনটা সবচেয়ে কম সক্রিয় হবে, কেন? কারণ এটা মেটা নির্দেশক। তাহলে এটা তুমি সক্রিয়কারীমূলক, আর এটা যদি বেনজিন ওই চিত্রটা এঁকে দাও, কোন চিত্রটা? অর্থোপ্যারা নির্দেশকের চিত্রটা, দ্যাটস ইট হয়ে তারপর তুমি এটা বলো এটা মেটা নির্দেশক, এটা হচ্ছে সক্রিয়কারীমূলক, এটা নিষ্ক্রিয়কারীমূলক, আর এটা হচ্ছে মধ্যবর্তী অবস্থা থাকে। তাই সক্রিয়তার ক্রম এটা বেশি হবে, এটা সেকেন্ড হবে, এটা থার্ড হবে। এনাফ। কনসেপ্টটা, মেইন কনসেপ্টটা মাথা রাখবে, আর কিছু লাগবে না। তারপরে দেখো এরপরে দেখো এখানে বলা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বাইড থেকে এটা যদি তৈরি হয় তাহলে এটা ইথাইন, এই যে ইথাইন তৈরি হচ্ছে, ইথাইন। ইথাইন থেকে দেন কি তৈরি হয়? ইথিন তৈরি হবে। এখানে ইথিন তৈরি হয়, কেন ইথিন তৈরি হবে? কারণ এটা হচ্ছে দুর্বল বিজারক, এটা দুর্বল বিজারক, ইথাইন থেকে ইথিন তৈরি হয়। তাহলে কিন্তু তোমাকে প্রশ্ন করছে এ যৌগের পলিমারকরণে, তাহলে এ যৌগের পলিমারকরণ মানে কি? বেনজিন। তার মানে এ যৌগের পলিমারকরণ করলে সেটা হচ্ছে বেনজিন। তো বেনজিনের অসম্পৃক্ততা একটা কার মতো কেন, মানে ইথিনের মতো নয় কেন? মানে বেনজিনের অসম্পৃক্ততা অ্যালকিনের মতো অসম্পৃক্ত নয় কেন? কারণ এটা হাকেল নীতি মেনে চলে না। তাহলে এটাতে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে এটাতে কার্বন কার্বন বন্ধন দূরত্ব 0. কত বলো? 12 ন্যানোমিটার। এটাতে হচ্ছে কার্বন কার্বন বন্ধন 0.12 ন্যানোমিটার 120 ন্যানোমিটার। কিন্তু বেনজিনে কার্বনের বন্ধন যে দূরত্ব সেটা হচ্ছে মানে বেনজিনের মধ্যে যে কার্বন কার্বন বন্ধন দূরত্ব বেনজিনে কার্বন কার্বন যে বন্ধন দূরত্বটা আছে, আমি আবার বলছি বেনজিনে যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা আছে সেই বন্ধন দৈর্ঘ্যটা কত বলতো? 0.1399 ন্যানোমিটার। আর এমনি অ্যালকিনে, এই যে অ্যালকিনে যেটা অ্যালকিনে দেখো অ্যালকিনে কত বলো তো? অ্যালকিনে হচ্ছে 0.134 ন্যানোমিটার। তো তাহলে দেখো নর্মাল অ্যালকিনের মতো বেনজিনের অ্যালকিনে মানে বেনজিনের দ্বিবন্ধনটা নর্মাল অ্যালকিনের চেয়ে বড়, আর এই কারণে সে হাকেল নীতি মেনে চলে না। এটা সংযোজন বিক্রিয়া এটা সহজে দেয়, এটা সহজ মানে বেনজিন এটা সহজে দেয় না, বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, আর অ্যালকিনটা সহজে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তার মানে বেনজিন অ্যারোমেটিক যৌগ যে দ্বিবন্ধন আছে এবং তোমার নর্মাল অ্যালকিনে যে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনের পার্থক্যটা পড়বো, আর কিচ্ছু পড়া লাগবে না, দ্যাটস ইট এনাফ। তার এ ও বি যুগের মধ্যে কোনটা অম্লধর্মী? ডেফিনেটলি এ যুগ অম্লধর্মী, তার ইথাইন অম্লধর্মী, এটা লাগবেই। এটা যদি বা আগামী ক্লাসে পড়াবো তাহলে এটা লাগবেই। বলো ইথাইন অম্লধর্মী, ইথাইন অম্লধর্মী। এখন প্রশ্ন হচ্ছে কেন অম্লধর্মী ইথাইন? বলো ইথাইন অম্লধর্মী কেন? আমি আবার বলো ইথাইন অম্লধর্মী কেন? বলো আমাকে আবার বলো ইথাইন অম্লধর্মী কেন? কারণ ইথাইন অম্লধর্মী হওয়ার মেইন যে ফ্যাক্টরটা বা মেইন যে কারণটা সেটা হচ্ছে যে ইথাইনে কার্বন কার্বনে ত্রিফোন বন্ড আছে এবং তারা কি সংকরিত? এসপি সংকরিত এবং বন্ধন দূরত্ব কম, ফলে কার্বনের সাথে হাইড্রোজেনের কি আকর্ষণটা দুর্বল হয়ে যায়, ফলে এস সহজে চলে যেতে পারে। আর এই যদি সহজে চলে যেতে পারে তাহলে সেক্ষেত্রে সেটা কী হবে বলো? মানে সহজে যদি এস প্লাস চলে যেতে পারে তাহলে সেটা অম্লধর্মী হবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এরপরে দেখো এই কোয়েশ্চেনটা ঢাকা বোর্ড 2017 সালে এখানকার কোয়েশ্চেনগুলো দেখো, একটু ভালো করে দেখো। এটাও সেম, দেখো এটা থেকে এটা অ্যালকাইলেশন, তার মানে এটা হচ্ছে বেনজিন, এটা বেনজিন, দেখো এটা বেনজিন, দেন এটা হচ্ছে টলুইন মানে কি? CH3, দেন এটা হচ্ছে টিএনটি হবে। টিএনটি মানে কি? টাইনাইট্রোটলুইন, যে টাইনাইট্রোটলুইন কিছুক্ষণ আগে যেটা দেখালাম, টাইনাইট্রোটলুইন যে CH3, তাহলে এখানে একটা নাইট্রোমূলক, এখানে একটা নাইট্রোমূলক, আর এখানে একটা নাইট্রোমূলক। এটা আনসারগুলো আমাদের শিটে আছে, দিয়ে দিছি শিটে সবগুলো, তুমি কনসেপ্টগুলো লিখে নোট করে ফেলবা, দ্যাটস ইট। তো তাহলে এ থেকে কীভাবে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যাবে? এ হচ্ছে কোনটা? এ হচ্ছে এটা এটা কি? এটা হচ্ছে ইথাইন থেকে কীভাবে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করো? যদিও বা জিনিসটা এখানে টপিকটা তারপরে তোমাকে পড়তে হবে, কীভাবে পড়তে হবে দেখো। এ যৌগ থেকে তুমি কার্বক্সিলিক অ্যাসিড যদি পেতে চাও তাহলে এ হচ্ছে ইথাইন, যে ইথাইন এই ইথাইনের সাথে যদি তুমি বিক্রিয়া দাও, পানির বিক্রিয়া দাও, H2 এর বিক্রিয়া দাও, তারপর হচ্ছে 2% মার্কারি, এটা উপস্থিত যদি বিক্রিয়া দাও তাহলে এটা কি উৎপন্ন হবে? CH3CHO উৎপন্ন হবে, CHO, তার মানে অ্যালডিহাইড উৎপন্ন হবে। তো সালফিউরিক অ্যাসিড 20%, সালফিউরিক অ্যাসিড H2SO4 20%, সালফিউরিক H2SO4 উপস্থিতি বিক্রিয়া যদি দাও তাহলে এই অ্যালডিহাইড তৈরি হবে। অ্যালডিহাইডকে যদি জারিত করো তাহলে কি CH3COOH উৎপন্ন হবে, দ্যাটস ইট এনাফ।
কনসেপ্টটা ক্লিয়ার করবো, আমি আবারও বলছি কনসেপ্টটা ক্লিয়ার করবে, দ্যাটস ইট। কনসেপ্টটা ক্লিয়ার করলে যেরকম দেওয়া হোক না কেন তোমাকে, তুমি একদমই পারবা, মানে সহজ হয়ে যাবে। বি ও সি এর মধ্যে কোনটা অধিকতর সক্রিয়, তাহলে ডেফিনেটলি বি যোগর থেকে সি যোগ সক্রিয়, কারণ এটা অর্থবেড়া নির্দেশক, এটা তো নর্মাল, আর এটা হচ্ছে অর্থবেড়া নির্দেশক। তাহলে অর্থবেড়া নির্দেশক হলে তুমি অর্থবেড়া নির্দেশকটা দেখাই দিবা, ওই যে চিত্র এঁকে দেখাই দিবা, দেখাই দিয়ে তারপর সিদ্ধান্ত দিবা এটা কি সক্রিয়, এটাই সক্রিয়। তাহলে এইভাবে উদ্দীপক যেরকম আসবে আসুক না কেন, তোমার যদি উদ্দীপক যেভাবে আসবে আসুক না কেন, তোমাকে যদি উদ্দীপক ব্যঞ্জন থেকে দেওয়া হয়, আমি আবারও বলছি ব্যঞ্জন থেকে উদ্দীপক যেরকম আসবে আসুক না কেন, তোমাকে যদি দেওয়া হয় তুমি পারবা। দেখো যেরকম উদ্দীপক আসবে আসুক না কেন তুমি পারবা। দেখো আমি এরপরে দেখি সৃজনশীলতে, দেখো এখানের দিকে তাকাও, এটার দিকে তাকাও, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে সোডিয়াম, তাহলে এটা কি, এটা বেনজিন, এটা বেনজিন, এটা বেনজিন, তাহলে এটা হচ্ছে টলুইন, এটা টলুইন, এটা টলুইন CH3, আর এটা তাহলে কি নাইট্রিক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে কার্বো, যখন বিক্রিয়া করব আমরা এটার সাথে, তাহলে সেক্ষেত্রে এটা লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে ওইক অ্যাসিড উৎপন্ন হবে, ওইক অ্যাসিড, এই যে ওইক অ্যাসিড জারিত হলে তখন ওইক অ্যাসিড COOH। তো এখন তোমাকে প্রশ্ন করছে বি যোগের ফুটন্ত অবস্থায় ক্লোরিন গ্যাস চালনা করলো, যে ফুটন্ত ক্লোরিন চালনা করলে কিছুক্ষণ আগে যেটা দেখালাম বেনজাল ক্লোরাইড বেনজো ক্লোরাইড ওইটা উৎপন্ন হবে। তারপর এ ও সি পরস্পর রূপান্তর করো, তাহলে এটা কি বেনজিন, বেনজিন থেকে সি, তো তাহলে এ থেকে সি রূপান্তর করাটা তো এখানে দেওয়াই আছে, এ থেকে সি রূপান্তর হয়ে গেছে। এবার সি থেকে যদি এ রূপান্তর করতে যাও, তাহলে তুমি জাস্ট কী করতে হবে, সি থেকে এ করতে হলে তোমাকে সিটা আগে লিখতে হবে, COOH। তো এটার সাথে তোমাকে এ রূপান্তর করবা, তাহলে এখানে সোডিয়ামের সাথে বিক্রিয়া দিলে তোমার কি উৎপন্ন হচ্ছে বলো, উৎপন্ন হচ্ছে কি বলো, সোডিয়াম বেনজয়েট, এই যে COONA উৎপন্ন হচ্ছে। তো দেন এবার এটা থেকে কি করবা, সোডিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে তুমি কি করবা প্লাস, তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করো, তাহলে দেন এবার বেনজিন তৈরি হবে, বেনজিন তৈরি হবে, বেনজিন, যে বেনজিন তৈরি হবে, দেন কি তৈরি হবে, বেনজিন তৈরি হবে, দেখো বেনজিন, দেন বেনজিন তৈরি হবে, যে বেনজিন। তো হয়ে গেল না, এটা থেকে এটা, এটা থেকে এটা, বেনজিন তৈরি হয়ে গেছে। তাহলে তুমি খুব সোজা, তোমাকে বলছে এ থেকে সি তৈরি করতে, তাহলে এ থেকে সি তৈরি করলাম, সি থেকে এ হচ্ছে এখানে আসবে, দেন এখানে আসবে, তার মানে কি তোমাকে শুধু এই এটা নাম হচ্ছে কি সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট, মানে সোডিয়াম বেনজয়েট, সরি বেনজয়িক অ্যাসিডের নাম, বেনজয়িক অ্যাসিড থেকে যা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বেনজয়েট তৈরি হবে, দেন আবার সোডিয়াম সহ বিক্রিয়া করলে বেনজিন তৈরি হবে, তাহলে এটা হচ্ছে এ যৌগ, এটা হচ্ছে সি, তাহলে সি থেকে এটা পেয়ে গেলাম। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমাকে যেরকম মানে প্রশ্ন যেভাবে দেওয়া হোক না কেন আটকাতে পারবে না, যেভাবে দেওয়া হোক না কেন। ঠিক সেমভাবে এই কোশ্চেন অর্থবেড়া নির্দেশকের ব্যাপার আসছে, দেখো এই যে অর্থবেড়া নির্দেশকের ব্যাপারে, যে অর্থবেড়া নির্দেশকের ব্যাপার আসছে, তাহলে অর্থবেড়া নির্দেশক যদি ব্যাপার হয় তাহলে এই যোগটা তোমাকে মাথায় রাখতে হবে, অর্থবেড়া নির্দেশক কারা কারা অর্থবেড়া নির্দেশক হিসেবে কাজ করে, তোমাকে সেই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। তো তুমি যদি সহজভাবে এ ও বি, দেখো এ ও বি যথাক্রমে এলিফেটিক ও অ্যারোমেটিক অ্যামাইড, তাহলে এলিফেটিক অ্যামাইড বলছে, অ্যামাইড, অ্যামাইড মানে কি বলতো, তাহলে এটা এনিলিন হবে, ওয়াইটা এনিলিন হবে, অ্যামাইড মানে হচ্ছে কি এটা, এই যে এটা এলিফেটিক অ্যামাইড, তার মানে কি বেনজামাইড, এটা হচ্ছে CONH2, যদিও আমি পড়াই না এটা পড়াবো। তাহলে বেনজামাইড, বেনজামাইড থেকে এটা ওয়াইটা এনিলিন হবে, ওয়াইটা এনিলিন হবে, দেখেই বুঝতে পারবা তুমি ওয়াইটা এনিলিন হবে। আর এখানে এটা হবে এনিলিন, এটা নর্মাল অ্যামোনিয়া। তো এনিলিন যদি হয়, এটা যদি এনিলিন হয়, কেমন এনিলিন হচ্ছে বুঝছো, তা এটা এটাকে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলা হয়, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলা হয়। CONH2 এটা যখন বিক্রিয়া করে হফম্যান ডিগ্রেডেশনের সাথে বিক্রিয়া করবে, তখন এটা এনিলিন তৈরি হবে, এনিলিন তৈরি হবে। তো এনিলিন যদি তৈরি হয়, বলো এনিলিন কি অর্থবেড়া নির্দেশক না, এটা অর্থবেড়া নির্দেশক না, তাই এটা তুমি ব্যাখ্যা করতে হবে। তো অর্থবেড়া নির্দেশক সত্য নাইট্রেশন মেটা অবস্থানে ঘটে কেন, এই যে এনিলিনে আয়ন তৈরি হয়, কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে এনিলিনটা যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে, তাহলে এনিলিনিয়াম, এই যে নাইট্রেশন বিক্রিয়া যখন করে তখন এনিলিনিয়াম আয়ন তৈরি হয়, আর এনিলিনিয়াম আয়ন হচ্ছে মেটা নির্দেশক, কিছুক্ষণ আগে বলেছিলাম। আবার বলছি এনিলিনিয়াম আয়নটা কি নির্দেশক বলো, মেটা নির্দেশক। তো তুমি যদি এই কনসেপ্টগুলো ধরে ধরে পড়ো, একদম তোমার টেনশন হবে না, একদমই তোমার কাছে মানে কঠিন মনে হবে না। ঠিক সেমভাবে দেখো এই যৌগটার দিকে তাকাও, এই যৌগটা হচ্ছে কি ফেনল, ফেনলের সাথে যদি, তাহলে এটা বেনজিন, এটা বেনজিন, বেনজিন, এটা বেনজিন, বোঝা গেল এটা বেনজিন, তাহলে বেনজিন যদি হয় এটা বেনজিন যৌগ, এটা বেনজিন, ফাইন। বেনজিন থেকে তখন কী হবে, নাইট্রেশন হচ্ছে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন থেকে যদি উৎপন্ন হয় তাহলে এনিলিন উৎপন্ন হবে, তাহলে এটা এনিলিন হবে। উদ্দীপকটা যদি বুঝতে পারো তাহলে তোমার মতো পান্তাবাদ, পান্তাবাদ উদ্দীপক যদি বোঝা যায় তাহলে দেন পান্তাবাদ। তাহলে এ থেকে বি তৈরির কৌশল, তাহলে এ যৌগ থেকে বি তৈরির কৌশলটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল, যে কিছুক্ষণ আগে যেটা পড়ালাম নাইট্রেশন বিক্রিয়ার কৌশল, এই যে পড়ালাম। তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বি সি সক্রিয়তার ক্রম, তাহলে ডেফিনেটলি নাইট্রোমূলক, এই যে এটা হচ্ছে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। তো নাইট্রোবেনজিন যদি হয়, নাইট্রোবেনজিনের সক্রিয়তা কম, কারণ প্যারা নির্দেশ, মেটা নির্দেশক, আর এটা সক্রিয়তা সবচেয়ে বেশি, তাহলে এটা 1 নাম্বার, দেন 2 নাম্বার, দেন 3 নাম্বার, দ্যাটস ইট। কিছুক্ষণ আগে আমি বললাম যে পরীক্ষা এইভাবে আসে, যে এইভাবে সক্রিয়তার ক্রমগুলো আসে, সক্রিয়তার ক্রম। তো এইভাবে তোমাকে যে কোনো বোর্ডের প্রশ্ন যদি দেওয়া হয়, যে কোনো বোর্ড,
মানে তোমাকে যদি প্রশ্ন দেওয়া হয় তুমি সহজে পারবা, মানে সোজা কথা হচ্ছে তোমার কাছে কোনো টেনশনই করতে হবে না। এটা এখানে ভুল আছে, এখানে হচ্ছে সি ডাবল, এখানে সি ডাবল ও এন এ হবে, এন এ হবে, তার মানে এটা বেনজিন হবে, এটা বেনজিন হবে, তার মানে এটা কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তারপর হচ্ছে যে ক্লোরোবেনজিন, এখানে এটার সাথে যখন বিক্রিয়া করবে, এখানে বিক্রিয়া করবে, তাহলে এটাকে বলা হয় উডসফিটিক বিক্রিয়া। উডসফিটিকটা হচ্ছে কেমন, এটা এবং এটা যুক্ত হয়ে যাবে, তো যুক্ত হয়ে এখানে এরকম যাবে, টলোইন তৈরি হবে, তাহলে ওয়াইটা হচ্ছে টলোইন, তাহলে ওয়াই যৌগটাই যেগুলো টলোইন, টলোইন এ টলোইন CH3 টলোইন। তো দেখো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া ওয়াই ও এক্সো ওয়াই এর মধ্যে কোনটা অধিক সক্রিয়, তাহলে বেনজিন, একটা হচ্ছে বেনজিন আর আরেকটা হচ্ছে কি টলোইন। তো বেনজিনের চেয়ে টলোইন বেশি সক্রিয় হবে, কারণ আমরা জানি অর্থোপ্যারা নির্দেশক, অর্থোপ্যারা নির্দেশক, তাহলে এটা অর্থোপ্যারা নির্দেশকটা তুমি লিখবা, মানে অর্থোপ্যারা নির্দেশকের চিত্রটা তুমি আঁকবা, দ্যাটস ইট। তো আমার কাছে মনে হয় তুমি যদি একটু সিরিয়াস হও, মানে একটু যদি মাথা খাটাও, তাহলে তোমাকে যেরকম প্রশ্ন দেওয়া হোক না কেন তোমাকে কি করতে পারবে না, আটকাতে পারবে না। তাহলে বেনজিনের টপিকটা শেষ, আমি যা যা পড়াচ্ছি এগুলোই পড়বে, এর বাইরে পড়বে না, আর বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে, এনাফ, আর কিছু লাগবে না, ঠিক আছে? তাহলে আমরা সব কিছুই ঠিক থাকে, আমার আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে, একটু ক্লাসগুলো করবা। তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।